আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, চলে এসো আমাদের আজকের 2 নাম্বার লেকচারে। কিসের 2 নাম্বার লেকচার? আজকে হচ্ছে আমাদের রাসায়নিক গতিবিদ্যার 2 নাম্বার লেকচার, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন যে অধ্যায়, রাসায়নিক পরিবর্তনের আজকে কত নাম্বার ক্লাস? ওইদিকে হয়েছে 5টা আর এইদিকে হলো 2টা, তার মানে টোটাল হচ্ছে 7 নাম্বার ক্লাস আজকে। রাসায়নিক পরিবর্তনের 7 নাম্বার ক্লাস, এলোমেলো করে ফেলা যাবে না। এবং ডেডিকেটেডলি কেমিক্যাল কাইনেটিক্সের হচ্ছে আজকে 2 নাম্বার ক্লাস। ওকে, সো চলো পড়াশোনা শুরু করা যাক। আজকে আমাদের কি পড়তে হবে? সক্রিয় ভর দেখতে হবে, যেটা গতদিন দেখার কথা ছিল ক্লাসের লাস্টে, আমি আর সময় কুলায় উঠতে পারি নাই। সক্রিয় ভরকে ইংরেজিতে কি বলে জানো? বলছিলাম অ্যাক্টিভ ম্যাস। ওকে, ভর ক্রিয়া সূত্র ইংরেজিতে কি বলে? ল অফ ম্যাস অ্যাকশন, ল অফ ম্যাস অ্যাকশন। আচ্ছা, তারপরে হচ্ছে ভর ক্রিয়া সূত্রের গাণিতিক রূপ, মানে ম্যাথমেটিক্যাল ফর্ম দেখতে হবে। আর হচ্ছে বিক্রিয়ার ক্রম, এটাকে ইংরেজিতে কি বলে? অর্ডার অফ রিয়াকশন। রিয়াকশন অর্ডার বলা যাবে না, বলা উচিত হবে না, এটাকে আমরা বলবো অর্ডার অফ রিয়াকশন। সো এই জিনিসগুলো আজকে মূল টপিক এবং খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্ট্যান্ট টপিক। তবে দুঃখের বিষয় হচ্ছে যেটা, যে আমাদের বইতে যেভাবে জিনিসগুলোকে উপস্থাপন করছে, অনেক মানে কি বলে, খুবই ছ্যাঁচড়ামি করে আর কি, মানে এইগুলো সম্পর্কে ডিটেলিংয়ে যায় নাই। সো যেহেতু বইতে ডিটেলিংয়ে উল্টাপাল্টা আর কি সব, সো যেভাবে দিছে সেভাবে আসলে দেওয়াটা উচিত না, আর একটু ডিটেল যাইতে পারতো, তাহলে আসলে কনসেপ্ট খোলাসা হয় না। জাস্ট লাইক তোমরা 9-10-এ যখন পড়ছিলা, কি নাম এটার, কোয়ান্টাম সংখ্যা পড়ছিলা, তখন কি ভালো করে ফিল করছিলা? কেন করো নাই? কারণ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার, তোমাকে শিখাচ্ছে 2 প্রকার, তো বাকি 2 প্রকারের আইডিয়া ছাড়া তো তোমার তৃপ্তির এই ঢেকুরটা উঠতেছে না। সো এখানে একই অবস্থা হবে আর কি, এখানে আধো আধো ভাষা ভাষা একটা অবস্থা থাকবে, আমার প্রায় কথা বলতে যে আটকাইতে হবে, যে থাক ওটা বাদ দাও, মানে ওই প্রসঙ্গে না যাই, এই আর কি। সো যাই হোক, আজকে আমাদের এই টপিকটা নিয়ে কথা বলতে হবে, যে সক্রিয় ভর। সক্রিয় ভর, এবং এটা কার হয়? এটা হচ্ছে বিক্রিয়কের হয়, অর্থাৎ অ্যাক্টিভ ম্যাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। সো অ্যাক্টিভ ম্যাস আসলে কাকে বলে? ধরো ব্যাপারটা এরকম যে তুমি একটা ময়লা আসবাব পরিষ্কার করবা, ঈদের আগে ওই যে আমাদের বাড়িতে করে না, সব বাড়িতে একটা তোড়জোড় পড়ে যায়, আম্মুরা সব পর্দা জানালার অমুক তমুক খুলে টুলে পরিষ্কার করা শুরু করে, তোমার দিয়ে একটু কাপড় টাপড় কাচায়, হ্যাঁ, থালাবাটি ধোয়, হ্যাঁ, তারপরে সোফা টোফা মোছায়। তো এখন ধরো তোমার পরিষ্কার করতে গেলে কি লাগবে? একটা পরিষ্কার ন্যাকড়া লাগবে, বা একটা তেনা আমরা যেটাকে বলি আর কি, বা পরিষ্কার করার জন্য কিছু একটা লাগবে। এখন ধরো এই জিনিসটার এই উপরের সারফেস, এই ডাস্টারটার উপরের সারফেসে দেখো কালি লেগে নষ্ট হয়ে গেছে না? বোঝা যাচ্ছে? তো এইটার পরিষ্কার করা যাবে কতটুকু জায়গা দিয়ে? এই যে পাশের যে জায়গাগুলো দেখো সবুজ মখমলের একেবারে গাঁথুনি দেখা যাচ্ছে, তাই না? এই পাশের এই জায়গাগুলো দিয়ে হয়তো বা ক্লিন করা যাবে। তাহলে আমরা যেটা বলবো যে এই এরিয়াগুলো, এই ক্ষেত্রফলগুলো হচ্ছে এর সক্রিয় ক্ষেত্রফল, দ্যাট ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক ইন দ্য ফ্যাক্ট দ্যাট আই এম ট্রাইং টু ডু। আমি যা করতে চাচ্ছি সেই কাজটা করা যাবে এই উপরের জায়গাটুকু দিয়ে না, সেই কাজটা করা যাবে হচ্ছে এই পাশের জায়গাটুকু দিয়ে। তোরা কি বুঝছিস আমার কথা? একটু দাঁড়াও, আমাকে একটু সময় দাও। ওদিকে টুডুং টুডুং মোবাইল বাজা শুরু করছে। তোমরা কি মোবাইল শুনতে পাচ্ছ রিং? কেউ কি আসছো এখানে? সৌরভ, রাব্বি নাকি? কি জানি, আল্লাহ জানে, কথা তো কয় না। মোবাইলটা কাছে নিয়ে রাখি, ড্রেস সাইলেন্ট করে কেমন আল্লাহ জানে। পাইছি, হ্যাঁ, ওকে। অ্যাক্টিভ ম্যাস, ওকে। সো এখন ধরো তোমার ক্যালকুলেটর আছে হাতে, এই ক্যালকুলেটরের এইটুকু অংশ যেটা, এটাকে আমরা কি বলি? ডিসপ্লে। সো এই ডিসপ্লের পুরো অংশটা কি তোমাকে অ্যাক্টিভলি কাজে লাগায়, মানে কাজে দেয়, নাকি এর ছোট্ট একটা পোর্শন? কোনটা বলেন তো? ছোট্ট একটা পোর্শন। ওই যতটুকু অংশ তোমাকে অ্যাক্টিভলি যে কাজ করার কথা সেই কাজ করে, তাকে আমরা বলবো অ্যাক্টিভ পার্ট অফ দ্য ডিসপ্লে। তোমরা কি বুঝিয়েছো? 2 মিসড কলস, কে এটা? চিনি না, ছোট মোবাইল। তোমরা কি বুঝছো আমার কথা? আবার এই মোবাইলের কথা চিন্তা করো, এর এই যে পুরো চকচকে অংশটাকে আমরা বললাম ডিসপ্লে, কিন্তু এর আসলে ভিজিবল পার্ট আমার যতটুকু, এটাকে আমরা বলি হচ্ছে
active part of the display, so that portion can be considered as active mass of the display. অ্যাক্টিভ ম্যাস এই জিনিসটা মানে কথাটা মনে রাখবা যেটা সেটা হচ্ছে আমি কথাটা এইভাবে বলতাম আগে এক সময়, এখনো বলা উচিত, সক্রিয় ভর এটা একটা টার্ম। সক্রিয় ভর আসলে কোনো ভরই না, মানে এটা আসলে কোনো ভরই না। তোরা কি বুঝছিস আমার কথা? কালো জাম, কালো জাম কি আসলে কোনো জাম? এটা এক ধরনের মিষ্টি আর কি, ঠিক আছে, দ্যাটস ইট, ওকে। সো এইটা হচ্ছে ব্যাপার। আশা করি বুঝিস। দেখো বন্ধু, বিশ্বাস করো এই আইডিয়াটা সবচেয়ে গুরুতর। আচ্ছা, তারপর আর একটা জিনিস বুঝাই। এইখানে একটা বোতল আছে আমার কাছে, এই বোতলের ভিতরে কিছুটা বোঝো নাই? আমার যতদূর মনে পড়ে এটা করোনা যখন পৃথিবীতে ছিল তখন ওই যে বোঝো নাই, স্যানিটাইজ করার জন্য এটা ব্যবহার করা হইতো। এটা এখনও পড়ি আছে এইভাবে আর কি। সো এখন ঘটনা হচ্ছে, দেখ ভাই, এর ভিতরে যে পরিমাণে তরল পদার্থ আছে, যেটা আমার মূল বিক্রিয়ক, যেটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করবে, আমি জানি না কার সাথে করে, বায়োলজি ভুলে গেছি। এখন ঘটনা হচ্ছে, সেই তরল পদার্থের ভর তুমি বের করলে, যে ধরো হয়তো বা এখানে 300 গ্রাম আছে, এখন 300 গ্রাম তো আসলে কাজে লাগানোর মতো না। এই পাইপের মধ্যে কিছু অপচয় হয়, এই মেশিনের মধ্যে কিছুটা অপচয় হয়, বুঝো নাই? সো আলটিমেটলি ধরো এখান থেকে বের হয়ে আসে, কথার কথা 270 গ্রাম। 300 গ্রাম টোটাল ছিল, 270 গ্রাম বের হয়ে আসে। ওই 270 গ্রামকে আমরা বলবো আসলে অ্যাক্টিভ ম্যাস। কেউ বোঝা না? The amount which actively participates in that work that you are talking about, that's what you call active mass. তুমি আরেকভাবে একটু চিন্তা করতে পারো। সেই জিনিসটা হচ্ছে, তোমরা এখনো ফিজিক্সে কি পৃষ্ঠটান পড়ছো? আল্লাহ, পড়ছস? আচ্ছা, কেমনে কবে পড়বি এগুলা? ধরো একটা ওয়াটার বাথ, বাংলায় কী করে জানি না, মানে একটা পানির পাত্র, পানির পাত্র, এর ভিতরে কিছুটা কি আছে? পানি আছে, ভালো কথা, টিউ 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 টিউ, এই যে পানি আছে, এগুলো পানি। এখন এর ভিতরে আমরা যদি একটা কিছু ডুবাই, ধরো এই পানির মধ্যে আমি এটাকে ডুবাইলাম, তো ডুবাই রাখলে কিছুটা আংশিক ডুবাই রাখছি, সম্পূর্ণ নিমজ্জিত না। তো এটাকে যখন টেনে তুলতে যাই, ফিজিসিস্টরা একটা মজার জিনিস খেয়াল করছে, ধরো এই বস্তুর ভর হচ্ছে এম, তাহলে এটার ওয়েট মানে পৃথিবী তাকে যে বলে টানতেছে, ধরো এর মধ্যে হচ্ছে বস্তুটা এই যে এরকম ডুবানো, এরকম নিমজ্জিত। তো এখন আমাকে একটু বলো, তাহলে তার নিচের দিকে কি পরিমাণে ফোর্স কাজ করতেছে আমাকে একটু বলেন তো। ডাব্লিউ নিশ্চয়ই, ডাব্লিউ ইকুয়াল টু কত? এমজি। তাহলে অ্যাকর্ডিং টু ফিজিক্স এই দিক বরাবর কত ফোর্স দিলে বস্তুটা ওঠা শুরু করবে? ওই ডাব্লিউ পরিমাণে ফোর্স। তোরা বুঝিস না আমার কথা? মানে উঠে না আসুক, ওঠার জন্য তো সে নড়াচড়া করবে, যে নাও আই এম রেডি টু গো। হ্যাঁ, ব্যালেন্স যখন হবে, ইকুয়াল ফোর্স যখন হবে, বাস্তবে যেটা দেখা যায়, দ্য ফোর্স দ্যাট ইজ রিকোয়ার্ড টু পুল ইট আপ অর ইট ইজ রিকোয়ার্ড ইভেন টু মুভ, সেই ভ্যালুটা দিস ইজ গ্রেটার দ্যান ডাব্লিউ। তখন বিজ্ঞানীরা বুঝলো যেটা, এই যে তরলের মধ্যে যে ডুবায় রাখছি না, ওই তরল বেটায় ওরা টানতাছে ভিতরের দিকে। বোঝো না এই ব্যাপারটা? আমরা এটাকে নাম দিছি পৃষ্ঠটান, সারফেস টেনশন, ঠিক আছে? এখন এটা ভিতরের দিকে কাজ করে না বাইরের দিকে কাজ করে, সেটা ফিজিক্সের আলোচনা, আমি ওইদিকে যাবোই না আর কি। এটা নিয়ে অনেক মজার কথা বলা যায়, আমার পড়া ফ্লুইড মেকানিক্সের জ্ঞান এখন কিছুই দেওয়া যাবে না। সো সিম্পলি চিন্তা করো, এখন এইটা বাইর করার জন্য ফিজিসিস্টরা যে ব্যাপারটা টের পাইলো, সেটা হচ্ছে যে আমি যদি এই সাইজের একটা বস্তুকে ডুবাই, এই কার মাইক, আমি যদি এই সাইজের একটা বস্তুকে আংশিক নিমজ্জিত করি, তখন এটাকে যে বলে টানতেছে পানির ভিতরের দিকে, তরলের ভিতরের দিকে, সেই জিনিসটা না, এটার আসলে শেপের উপর ডিপেন্ড করে না। সেটা কিসের উপর ডিপেন্ড করে জানো? আমি যে আমলে ফিজিক্স পড়াইতাম, ওটাকে আমি বলতাম হচ্ছে স্পর্শ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। ফিজিক্সের বইতে বলে কার্যকরী দৈর্ঘ্য, মানে তাও বলে না, কি জানি বলে কি একটা দৈর্ঘ্য, মানে আমি বলতাম হচ্ছে কি কি বলে ওটাকে, টি ইকুয়াল টু এফ বাই এল। আচ্ছা, কার্যকরী দৈর্ঘ্য বললে ভালো, আমাদের সময় বইতে কি জানি এটা ঘোড়ার ডিম বলতাম, আমি বলতাম এটাকে কার্যকরী দৈর্ঘ্য, ইফেক্টিভ লেন্থ। সো স্পর্শ দৈর্ঘ্য আসলে কতটুকু জায়গা বরাবর স্পর্শ করে আছে। ধরো যদি এইটাকে আমি ডুবাই, তাহলে বলো তো এর সেই কার্যকরী দৈর্ঘ্য বলো বা আমার মতে স্পর্শ দৈর্ঘ্য বলো, সেটা কত হবে? সেটা কি এটার পরিধির সমান হবে না? সূত্র কইতাছে ভাই, পরিধি বাংলায় পরিধির সমান না।
আমি যদি একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্টকে ডুবাই, সিলিন্ড্রিক্যাল, হ্যাঁ, তাহলে তার ক্ষেত্রে কী হবে, তার পরিধির সমান হবে। বুঝতে পারছিস তো? সো ওই দৈর্ঘ্যটা, বস্তুটার বাস্তবে দৈর্ঘ্য তো এতখানি, এইটা হচ্ছে বস্তুটার দৈর্ঘ্য, বাট ওই তরলের সারফেস টেনশন কত হবে এটা বোঝার জন্য তার স্পর্শ দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য যেটা বলবা সেটা কিন্তু তার পরিধির সমান। সো নামে বলতেছে দৈর্ঘ্য, আসলে কিন্তু ওইটা দৈর্ঘ্য না, ওইটা কিন্তু তার পরিধি বোঝাচ্ছে। তোরা কি বুঝছিস ব্যাপারটা? দ্যাটস ইট, এইটাই। এখন ঘটনা হচ্ছে, তারপরে ধর আর একটা মজার ব্যাপার বলি। তোরা ফ্রিজ, আম্মুরা যখন ফ্রিজ কিনতে যায় তখন বলে কিসে, মানে ধর কিসের হিসাবে কথাবার্তা বলে মনে আছে, যে এই ফ্রিজটা কত বড় কত ছোট, এটা কি মাপে বলে, সিসিতে বলে দেখছো না, বা লিটারে বলে যে কত লিটারের ফ্রিজ। তো ব্যাপারটা হচ্ছে একটা ফ্রিজ, একটা রেফ্রিজারেটর যদি এই সাইজের হয়, তার যে চেস্ট সাইজ মানে বুঝছো তো, যার ভিতরেতে সে ফলমূল মাছ মাংস রাখতে পারবে, ওইটাকে বলা হচ্ছে এই ফ্রিজের ক্যাপাসিটি। সো দ্যাট ক্যান বি ফর সে 200 লিটার ফ্রিজ, তার মানে কি বুঝছো তো, 200 লিটার তার ভিতরের আয়তনটা। এখন ধরো আব্বু একটা মোটর সাইকেল কিনে নিয়ে আসছে একবার ঈদে, আব্বু বললো এটা 200 সিসির মোটর সাইকেল। তুমি অবাক হয়ে চাই থাকলা, ফ্রিজটা সে মোটর সাইকেলটা দেখি বড়, গায়ে গতরে বোটকা সোটকা, 200 সিসির মোটর সাইকেল, 200 সিসি। তোমাদের কি মনে আছে যে 1 লিটার মানে কত সিসি বলো তো? 1000 সিসি। এখন ঘটনা হচ্ছে রে ভাই, আম্মুর এটা নাকি 200 লিটার ফ্রিজ, এত বড়, ওই সিমিলার সাইজের বা তার চেয়েও ভোটকা সোটকা একটা কি নাম মোটর সাইকেলের আব্বু বলতেছে 200 সিসি। কাহিনীটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে ওই যে 200 সিসি বলছে, তোমাদেরকে আগে একদিন বুঝাইছিলাম নাকি 25কে বুঝাইছিলাম জানি না, এইটাকে বলে কি জানো, এটাকে বলা হচ্ছে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট সাইজ, ইএনজিআইএনই, ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ভলিউম। বেসিক্যালি মানে যে ইঞ্জিনটার মধ্যে পিস্টনটা আপ ডাউনের ফলে ওই মোটরসাইকেলটা চলার শক্তি পাচ্ছে, সেই ইঞ্জিন সিলিন্ডারের সাইজটা কত। তোরা বুঝিস না আমার কথা? তো ব্যাপারটা বোঝ ভাই, আমরা বলার জন্য বলি, বাট আসলে কি মিন করি, দ্যাটস দ্য ফ্যাক্ট। তো একইভাবে সক্রিয় ভর, কথাটার মধ্যে ভর আছে, ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এটা আসলে কোনো ভর বুঝাচ্ছে, রাদার এটা দেখবে যে কখনোই ভর বুঝায় না, এটা বিভিন্ন সময় বিভিন্ন কিছু বুঝায়। ঠিক আছে, ওকে। সো এখন দেখেন গুল্ডবার্গ এবং পি ভাগে তারা কিভাবে বলছে, ভাগে বলে অনেকে, ওয়াগে বলে, কি কি জানি বলে, যাই হোক হইল, সুইডিশ সায়েন্টিস্ট সম্ভবত দুইজন। দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণ, সেই পদার্থের পরিমাণ বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে পরিমাপ করব। দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইন দ্য স্ফিয়ার অফ অ্যাকশন, মানে ঘটনাটা যেখানে ঘটে, কোনো একটা ঘটনা, আমরা বিক্রিয়া নিয়ে কথা বলবো ডেফিনেটলি, বিক্রিয়াটা যেখানে ঘটে ওর চতুর্দিকে, ওর আশেপাশে, ওই এলাকায়, ওই পরিমণ্ডলে যে পরিমাণ পদার্থ উপস্থিত আছে, অর্থাৎ কাণ্ড ঘটানোর জন্য। ধরো ব্যাপারটা এরকম, আমাদের ইমন একটা রাজনৈতিক দল করে, রাজনৈতিক দলের নাম হচ্ছে ফিজিক্যালি। তো এখন ওর রাজনৈতিক দলের দাবি দেওয়া হচ্ছে পৃথিবী থেকে কেমিস্ট্রি ম্যাথ এগুলো তুলে দিতে হবে, শুধুই ফিজিক থাকবে। তো ওরা সচিবালয়ে আন্দোলনের ডাক দিল। এখন ঘটনা হচ্ছে ওর যে ফিজিক্যালি টিমটা, সেই টিমের কিছু লোক কুষ্টিয়া, কিছু লোক যশোর, কিছু লোক চুয়াডাঙ্গায়, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে ছড়ায় ছিটায় আছে, চট্টগ্রাম অমুক তমুক। এখন সচিবালয়ের ওই এলাকায় কি পরিমাণে জোর প্রতিরোধ তারা গড়ে তুলতে পারবে, এটা আসলে ডিপেন্ড করে ওই অত্র এলাকায়, বোঝাই না, কতজন অ্যাভেইলেবল আছে তার উপরে। সো ব্যাপারটা হচ্ছে ও যদি এখন চিন্তা করে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গায়, হ্যাঁ, খুলনা, যশোর, সাতক্ষীরায়, বিভিন্ন জায়গায় কতজন আছে, এইটা তো হিসাব করে লাভ নাই। সো অ্যাক্টিভ ম্যাচ, বুঝছো তো, অ্যাক্টিভলি এখানে প্রেজেন্ট আছে কতগুলা, কি পরিমাণে, সেই পরিমাণটা তুমি সংখ্যায় মাপতে পারো যে কতজন আমার পার্টিসিপেন্ট আছে আন্দোলনের। আবার অনেক কিছুতে হিসাব করা যায়। আবার ধর সচিবালয়ে যায়, ওখানে কথা হচ্ছে গাণিতিক ভাষায়, অঙ্ক করে করে প্রতিযোগিতা চলতেছে, কার কথা হবে, সচিবালয়ের লোকজনের কথা নাকি ফিজিক্যালি টিমের কথা, ওইখানে ধর অঙ্ক করা হচ্ছে। সেই সময় দেখ কতজন উপস্থিত আছে, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কি পরিমাণে মেধাবী মানুষজন এখানে আছে। তোরা বুঝিস নাই ব্যাপারটা, খুব মজার। সো এখন এটাকে আমি বাংলা করছি, খুব কঠিন একটা দাঁত ভাঙা বাংলা দিছি। সেটা হচ্ছে কি, বিক্রিয়া পরিমণ্ডলের, পরিমণ্ডল মানে যে এলাকায়, যে যে পরিবেশে ঘটনাটা ঘটতেছে, বিক্রিয়া পরিমণ্ডলের ঘটনা দিগন্তে। ঘটনা দিগন্তকে ইংরেজিতে কি বলে জানো? এটা ফিজিক্সের, অ্যাস্ট্রোফিজিক্সের একটা টার্ম আমি নিয়ে আসছি এই জায়গায়, মানে এটা যদি ওকে ইউজ করে না, বাট আমি আমার মতো করে করছি। ঘটনা দিগন্তকে ইংরেজিতে বলা হচ্ছে কি, গত ক্লাসে বলছিলাম আমি, ইভেন্ট হরাইজন। মানে একটা ব্ল্যাক হোল চিন্তা কর, মানে ফিজিক্সে যে ভাষা ইউজ করে আমি সেটা বোঝাচ্ছি। একটা ব্ল্যাক হোল তার আশেপাশের সমস্ত জিনিসকে কি করে, টান দিয়ে নিয়ে আসে না নিজের কাছে। এখন কতটুকু, মানে ওর কাছ থেকে কতটুকু দূরত্বে থাকলে
কতটুকু দূরত্বে থাকলেও টাইনা নিয়ে এসে নিজের মধ্যে ঢুকায় ফেলতে পারে। ওই ওই যে জায়গাটা, ওই যে ক্ষেত্রটা হয় 3D বেসিক্যালি, ওই জায়গাটার যে ব্যাসার্ধ তারে বলে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ। বুঝেছো? সোয়ার্ডস কাইল রেডিয়াস বলবে কোনো এক সময়, দেখবা যে, বা রেডিয়াস অফ ইভেন্ট হরাইজন, যে ওই ঘটনাগুলো যে দিগন্তে ঘটে, যে জায়গাটাতে ঘটে, সেই জায়গাটার ব্যাসার্ধ কত। সো ব্যাপারটা বোঝো। তাহলে বিক্রিয়া পরিমণ্ডল, ধরো বিক্রিয়াটা এখানে ঘটতেছে, সেই বিক্রিয়া পরিমণ্ডলের যে ঘটনা দিগন্ত, সেই ঘটনা দিগন্তের মধ্যে উপস্থিত বিক্রিয়ক পদার্থের পরিমাণকে ওই বিক্রিয়কের কি বলে বলো তো? সক্রিয় ভর বলে। তোমরা কি বোঝেছো বন্ধু? আশা করি বোঝেছো। এটার আইডিয়া আরও হবে, আস্তে আস্তে খোলাসা হবে। চলো সামনের দিকে আগাই। তাহলে এখন ঘটনা হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভর বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তোমরা এইমাত্র বুঝলা যে একটা রাজনৈতিক দল, যাদের নাম কি বলছি, ফিজিক্যালি রাজনৈতিক দলের যে সক্রিয় ভর, সেটা কখনো কখনো লোকের সংখ্যায় মাপা প্রয়োজন, কখনো কখনো আবার মেধার ক্ষমতায় মাপা উচিত। তোরা বুঝিস না এই ব্যাপারটা? বিক্রিয়াটা কিন্তু একই, বাট ডিউ টু দ্য চেঞ্জ ইন সিনারিও, যে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, আসলে বিক্রিয়াটা কি গায়াগতরে হচ্ছে, গায়াগতরে হইলে লোকের সংখ্যাটা ইম্পর্ট্যান্ট, আর যদি যুক্তিতর্কে হয় তখন আবার মেধার ক্ষমতায় বেশি ইম্পর্ট্যান্ট আর কি, মাপা হবে আর কি। তো এখন দেখো, কোনো একটা বিক্রিয়া যদি আমরা তরল দ্রবণে দ্রবীভূত করে করি, অর্থাৎ অ্যাকোয়াস সলিউশনে করি, তখন কি হবে জানো? তখন নিয়মটা হচ্ছে ওই দ্রবণের কি বলো তো, ঘনমাত্রার মান। এই ঘনমাত্রা বলতে আবার, ঘনমাত্রা তো অনেক পদ্ধতিতে মাপা যায়, পরিমাণগত রসায়ন তোমাদেরকে পড়াইছি। ঘনমাত্রা বলতে এখানে এক্স্যাক্টলি নিতে হবে কোনটা বলেন তো? মোলারিটি। আমার কথা কি বুঝাচ্ছ বন্ধু? একটু বোঝো। ধরো এইখানে একটা দ্রবণে বিক্রিয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে কয়েকটা বিক্রিয়ক আছে। এই যে আমার একটা বিক্রিয়ক নীল রঙের, আর তার সাথে এই পিঙ্ক কালারের বিক্রিয়কের বিক্রিয়া হচ্ছে। এখন বিক্রিয়া মানে তোমাদের একটা কথা মাথায় রাখা লাগবে ভাই, বিক্রিয়া মানে টাকাটাকি, বুঝেছো? গুতাগুতি, পিটাপিটি। এখন দেখ, আমি যদি এই বিক্রিয়াটার আর একটা স্যাম্পল চিন্তা করি, সেই স্যাম্পলটা আরো বড়, এরকম বড়, এবং আর একটা কাজ করি, ঘনমাত্রা মোটামুটি তোমরা কি টের পাইছো? আমি কি একই রাখছি নাকি বাড়াই দিছি বলো তো আমাকে একটু? একই রাখছি, মানে আমি জাস্ট ওটাকে কপি পেস্ট করে বসাচ্ছি। দেখ এই যে দেখো ঘনমাত্রা একই আছে, আমার জাস্ট জিনিসটা বড় হয়ে গেছে, আর কিছু না, নো চেঞ্জ। এই যে এখন বলো তো, বিক্রিয়া ফাস্টার হবে কোথায়? স্যাম্পল এ তে, স্যাম্পল 1-এ, নাকি স্যাম্পল 2-তে? কোথায়? আনসার হচ্ছে দুই জায়গাতে একই গতিতেই ঘটবে, কারণ আসলে ঘনমাত্রা ম্যাটার্স। এইখানে একটা বিক্রিয়ক আর একটা বিক্রিয়ককে খুঁজে পাওয়ার জন্য যত দূর দৌড়ায় যাওয়া লাগতেছে, এইখানেও মোটামুটি একই দূরত্বই দৌড়ানো লাগতেছে। ও যতক্ষণ পরে যায় টাক দিতে পারতেছে, এইখানেও একই সময় পরেই মোটামুটি টাক দিতে পারতেছে। তোর আমার কথা মনে হয় বুঝিস না? মানে এখানে দেখা যাচ্ছে যে ঘনমাত্রা বেশি, আসলে আমার আকার সমস্যা হইতে পারে, বাট আমি বুঝাইছি একই ঘনমাত্রার যদি আমরা একটা ছোট স্যাম্পল নেই আর একটা বড় স্যাম্পল নেই, রিয়াকশন স্পিড উইল নট ইনক্রিজ অর ডিক্রিজ, অর অ্যাকচুয়ালি ইট উইল হ্যাভ নো ইফেক্ট। বোঝা না? ঘনমাত্রা ম্যাটার্স। মানে ধর ব্যাপারটা এরকম, আমার কাছে প্রতি বেঞ্চে 3 জন করে বসে আছে স্টুডেন্ট, এরা সবাই পরস্পরের শত্রু ভাবাপন্ন অবস্থা। সেই অবস্থায় 6 বেঞ্চ স্টুডেন্ট আছে আমার কাছে। তখন যে পরিমাণে মারামারি হবে, যে গতিতে মারামারি হবে, আমার কাছে যদি এই সেম স্যাম্পলের কপি থাকে 100 বেঞ্চ জুড়ে, প্রতি বেঞ্চে এখনও 3 জন করে, মারামারির গতি বাড়া কমার কিছু নাই, একই হারেই ঘটনাটা ঘটতেছে। তার মানে আমার এখানে পোলাপান যদি প্রতি বেঞ্চে 3 জনের জায়গায় আমি 5 জন করে ঢুকাইতে পারতাম, তখন দেখতি হাত উঁচা করলে আর একটার গায়ে গুতা লাগতেছে, ঘষা লাগতেছে, পিডাপিডি লাগতেছে, তখন মারামারির গতি বেড়ে যেত। তার মানে ইট ডাজন্ট ডিপেন্ড আপন দ্য অ্যামাউন্ট অর সাইজ, ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস আপন দ্য কনসেন্ট্রেশন, কত ঘন ঘনভাবে বসছে। বোঝা না? এই জন্য দ্রবণে দ্রবীভূত অবস্থায় আমরা বলবো যেটা, যে কোনো বিক্রিয়কের সক্রিয় ভর বলতে তাদের কি বুঝায় বলেন তো? ঘনমাত্রা বুঝায়। তোমরা কি বুঝছো বন্ধু? এখন এটার কি নিতে বলছি বলো তো? ঘনমাত্রার মান নিতে বলছি, একটু খেয়াল রাখো আর কি। ওকে, তারপরে আসো, যদি গ্যাসীয় বিক্রিয়া হইতো, হোয়াট ইফ দে আর গ্যাস? সো আমরা জানি ঘনমাত্রা বা মোলারিটি নর্মালি আমরা কিসের জন্য বাইর করি?
দ্রবণের জন্য বাইর করি। তো গ্যাসের জন্য তখন কিভাবে বাইর করবে? তখন বিজ্ঞানীরা খেয়াল করে দেখছে যেটা, যে কি চেঞ্জ করলে আসলে রিয়াকশন স্পিড চেঞ্জ হয়। ধরো একটা গ্যাসের পাত্র, এই আর একটা গ্যাসের পাত্র, তো বুঝছিস আমার কথা? দুই পাত্রের মধ্যে আমার গ্যাসের অণু আছে, এই যে কয়েকটা গ্যাসের অণু, আবার ওইখানে পিঙ্ক কালারেরও গ্যাসের অণু আছে। তো বিক্রিয়া মানে কি রাখতে মনে রাখতে বলছি, বিক্রিয়া মানে কি জানো আসলে? টাকাটাকি, অণুতে অণুতে টাকাটাকি। আচ্ছা, এবার ধরো এই বস্তুটাতে আমি শুধু একটা কাজ করছি, সেটা কি করছি জানো? এই পুরো স্যাম্পলটা ধরে আমি ঠাসায় দিছি, চাপায় দিছি। তাইলে তোমরা কি বোঝো এর ভিতরে কি বেড়ে যাবে বলেন তো? প্রেশার বেড়ে গেছে না? প্রেশার বেড়েছে। সো প্রেশার যদি বাড়ে, তখন আমরা একটা কথা শিখছিলাম গ্যাসের গতিতত্ত্ব থেকে, যে গ্যাসের চাপ মানে কি আসলে? গ্যাসের চাপ মানে অণুগুলা ছোটাছুটির কারণে নিজেরা তো ধাক্কা খাই, আবার তারা কি করে পাত্রের দেওয়ালেও ধাক্কা ধাক্কা খায়। ওই যে পাত্রের দেয়ালে যে বাড়িটা দিল, ওইটাই আসলে তুমি গ্যাসের চাপ হিসাবে কনসিডার করো। মনে আছে কি আপনাদের? তাহলে এখন দেখতো, যদি তুই বলিস এখানে প্রেশার বেড়েছে, প্রেশার বাড়ছে, সেই কথার মানে হচ্ছে প্রতিটা অণুর ধাক্কা দেওয়ার ক্ষমতা আসলে বাড়ছে। সেই যে ধাক্কাটা দেয়, সে ধাক্কার পটেনশিয়াল বাড়ছে। তো ওই ধাক্কাটা তো পাত্রের দেয়ালে শুধু দিচ্ছে তা না, ওই ধাক্কাটাই তো আবার কি নিজেদের মধ্যেও ধাক্কা দিচ্ছে না? তার মানে আলটিমেটলি বিক্রিয়া ফাস্টার হবে। আগে তো কুতুর কুতুর করে ধাক্কা দিচ্ছিল, এই ভাবি যাহ দুষ্টু, এখন আর যাহ দুষ্টু বলছে না, একদম ধাপাস করে মারে দিতেছে। সো তার মানে ডেফিনেটলি রিয়াকশন ফাস্টার হবে। তোরা বুঝছিস বাবা আমার কথা? তাহার মানে আমরা কি বলিব বলো তো বন্ধু? গ্যাসীয় বিক্রিয়কের ক্ষেত্রে গ্যাসের কি বলা লাগবে বলেন? না, চাপের মান হলো ওই সক্রিয় ভর। তোরা বুঝিস না আমার কথা? গ্যাসের চাপের মান বুঝায়। তাহলে যখন দ্রবণে বিক্রিয়া হবে আমাদের, তখন আমরা কি নিয়ে কাজ করব? ওই দ্রবণটার ঘনমাত্রা নিয়ে কাজ করব। যখন গ্যাসের বিক্রিয়া হবে, তখন এই গ্যাসের চাপ যত বাড়াবা রিয়াকশন স্পিড তত ফাস্টার হবে। ঠিক আছে? তাহলে গ্যাসের চাপটাকে আমরা বলবো, যে গ্যাসের চাপ যত বেশি, ওই গ্যাসের সক্রিয় ভর তত বেশি। বুঝিস নাই? এখন একটা জিনিস মনে, বিবেচনা করব। আরে কি বিবেচনা করব? এখন তুই ভেবে দেখ বাবা, আয়তন ধর ওটার বোটকাই ছিল, তুই বোটকাই দিলি, এই যে আগের মতো আয়তন হয়ে গেছে, লাভ কি? প্রেশার কমে গেছে, রিয়াকশন স্পিড কমে যাবে। এখন ধর তুই আয়তন বড় করে রেখে তুই যদি গ্যাসের অণু বাড়ায় দিতিস, তাহলে বলতো গ্যাসের কি চাপ আবার বেড়ে যেত না? তার মানে আসলে কোনো একভাবে তুমি যদি চাপ বাড়াইতে পারো, তাইলে রিয়াকশন স্পিড বাড়বে। ডাজন্ট ম্যাটার তুমি ভলিউম ছোট করে বানাইছো নাকি অণুর সংখ্যা বাড়ায় করছো, তোমার জাস্ট মলিকিউলের প্রেশার যদি বাড়ে, তাইলেই রিয়াকশন স্পিড বাড়ে। তোরা কি বুঝছিস আমার কথা? ওকে, এখন ঘটনা হচ্ছে দেখো, একটা গ্যাস দ্রবণের যেমন ঘনমাত্রা অনেকভাবে মাপা যায়, আমরা কি জানতাম? তার মধ্যে মোলারিটি সবচেয়ে কমন বলে মোলারিটিটাকে নিছে, যে যে দ্রবণের মোলারিটি যত বেশি, আমরা বলবো যে ওই দ্রবণের আসলে সক্রিয় ভর তত বেশি। তুই এভাবে চিন্তা কর, ধর যে আমি মরার সময় ইমন আমার কাছে আসছে, আইসে আমাকে আগে সেতাব আসছে, আইসে এক বোতল বিষ দিয়ে বলছে এটা খেয়ে মরে যা, তাড়াতাড়ি মর। এবার ইমন আসছে, বলছে সর সর সর, ওভাবে মরবে না। ও এক বালতি বিষ দিল, বললো যে এইটা খা, তাড়াতাড়ি মরে যা, ফিজিক্যালি পৃথিবীটা ফিজিক হয়ে যাক। তোদের কি মনে হয় একই বিষ দুইজন নিয়ে আসছে, ঘনমাত্রা একই, আমি এক বালতি খেলে কি তাড়াতাড়ি মরবো? গতি তো একই হবে। ব্যাপারটা হচ্ছে ইমনেরটা খাইলে তাড়াতাড়ি মরতাম যদি এবং কেবল যদি এক বালতি আনা লাগবে না, এক শিশি আনলেই কাজ হবে। যদি এটার কি বেশি হয় বলেন তো? ঘনমাত্রা বেশি হয়। একইভাবে কোনো একটা গ্যাসের বিক্রিয়া হচ্ছে, সেখানে দেখা লাগবে ওই গ্যাসটার প্রেশার কত বেশি। যত বেশি প্রেশার হবে আসলে ও বিক্রিয়া তত তাড়াতাড়ি করবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আসো বন্ধু, সেটা হচ্ছে যেহেতু আমাদের একাধিক গ্যাসের মিশ্রণ আছে এই জায়গায়, তাহলে বলো তো ইন্ডিভিজুয়ালি কোনো গ্যাসের যে চাপ, ওই চাপটাকে আমরা কি বলি? ওই গ্যাসের কি আর কারো মনে নাই? আংশিক চাপ বলে না? মনে আছে আপনাদের? গুণগত সরি কি বলে, পরিবেশ রসায়ন তো আপনাদের পড়ানো হয়েছে নাকি পড়ানো হয় নাই? কেউ তো কথা কয় না। পড়ানো হয়েছে তো বাবা? হ্যাঁ, তাহলে ওইখানে আমরা কি শিখছিলাম? যেহেতু একাধিক গ্যাসের মিশ্রণ থাকতে পারে, তাহলে আমরা ওই গ্যাস মিশ্রণের চাপ না বলে আমরা কি বলবো জানো? গ্যাসের
আংশিক চাপের মান, মানে ওই ইন্ডিভিজুয়ালি যে গ্যাসটার রিঅ্যাকশন স্পিড চিন্তা করতে চাও ওই গ্যাসটার দেখবা যে আংশিক মানে চাপ কত, ওইটাকে আমরা বলি হচ্ছে ওই গ্যাসের আংশিক চাপের মান। এখন কথা হচ্ছে যেহেতু ঘনমাত্রাকে অনেক পদ্ধতিতে বাইর করা যেত, এক এক পদ্ধতিতে বাইর করলে তো মান এক এক রকম আসবে, এই জন্য ফিক্স করে দিছে বিজ্ঞানীরা যে সবাইকে মোলারিটিতে মাপবা। একইভাবে চাপের ব্যাপারটা যেটাতে মাপা হয়েছে সেটা কি বলেন তো, কোন এককে? সবচেয়ে প্রচলিত কেমিস্ট্রির জন্য অ্যাটমসফিয়ার পদ্ধতিতে। তোমরা কি বোঝাছো বন্ধু? বুঝছি। এই আর কি। সো আমরা বলবো যে গ্যাসের অ্যাটমসফিয়ারিক প্রেশার যত বেশি, অর্থাৎ অ্যাটমসফিয়ার এককে মাপলে যত বেশি হয়, মানে ধর একটা গ্যাসের অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে 30 অ্যাটমসফিয়ার, আর আরেকটা গ্যাসের চাপ হচ্ছে ধর 10000 হইছে হ্যাঁ এত প্যাসকেল। এখন তুই কোনটাতে চাপ বেশি বলবি? আসলে মান তো এটা দেখা যাচ্ছে অনেক বেশি, বাট অ্যাকচুয়ালি চাপ কিন্তু এটার বেশি। এটা কি তোমরা বোঝো? কনভার্ট করে দেখো, অ্যাটমসফিয়ার, এক অ্যাটমসফিয়ার মানেই তো 1 লাখ কি বলো এটাকে মানে প্যাসকেল। সো বেসিক্যালি 30 অ্যাটমসফিয়ার চাপ মানে অনেক বেশি চাপ, ঠিক আছে? এই আর কি। তোরা কি বুঝছিস বাবা ব্যাপারটা যে সক্রিয় ভর আসলে কাকে বলে? এত ডিপে যাওয়া লাগে না, আমি বুজুং বাজুং বুঝাই দিয়ে তোকে অঙ্ক টঙ্ক করায় চ্যাপ্টার শেষ করে দিতে পারি, বেটা আমার খারাপ লাগে আর কি যে সক্রিয় ভর জিনিস আসলে ফিল তো করতে হবে জীবনে। আচ্ছা ধর একটা লাইটের সক্রিয় ভর, আমার বলতো একটা লাইট, এই যে সব লাইট আমার চোখের সামনে জ্বলতেছে এখন, এই লাইটের সক্রিয় ভর কি ফিজিক্যাল ভর দিয়ে মাপবো যে লাইটের ভর যত বেশি তার সক্রিয় ভর তত বেশি? আসলে কি তাই? লাইটের কি দিয়ে মাপা উচিত বলো তো? আলো কত ইন্টেন্স লাইট সে ক্রিয়েট করতে পারে, যে লাইট যত সাইজে ছোট হোক ভরে কম হোক আবার ডাজন্ট ম্যাটার, যে যত বেশি আলো ক্রিয়েট করতে পারবে আমরা বলবো ওই আলোর সক্রিয় ভর তত বেশি। একটা সাউন্ড বক্স তুই কিনতে গেছিস, স্পিকার, যে সাউন্ড বক্স যত সুন্দর সাউন্ড দেয় যত জোরালো আওয়াজ দেয় আমার বলতে হবে যে ওই, বুঝা নাই বন্ধু, সক্রিয় ভর এরকম বুঝায়। এবার আসো বিশুদ্ধ বিক্রিয়কের ক্ষেত্রে বলতে কি বুঝাইছে? বিশুদ্ধ বিক্রিয়ক তো আমরা জানি দুই প্রকার হইতে পারে, একটু ভেবে দেখো। একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে কি বলেন তো, কঠিন। মানে ধর আ পিস অফ রড, এর মধ্যে সবই কি আছে বলেন তো? আয়রনের পরমাণু আছে না, এর মধ্যে আর কোনো পদার্থ নাই, এরকম একটা বিশুদ্ধ পদার্থ যেটা কঠিন ফর্মে থাকতে পারে। আর এই কঠিন ফর্মটার সাথে তরলের ডিফারেন্সটা কি? কিচ্ছু না, খালি তাপ দিয়ে অণুগুলার পরমাণুগুলার আলগা আলগা করছে, আর কিছুই না, ভৌত অবস্থার পরিবর্তন। তোরা কি বুঝছো যে এই দুইটা জিনিস আসলে সেম কথা? কঠিন হোক আর তরল হোক, মোট কথা বিশুদ্ধ হইলেই তার ক্ষেত্রে কি হবে আমরা এটা দেখতে যাচ্ছি। গ্যাসীয় হইলে তার ক্ষেত্রে ঠাসা দিলে কাজ হয়, প্রেশার যত বাড়াবো রিঅ্যাকশন স্পিড তত বাড়বে। দ্রবণের ক্ষেত্রে যত বেশি ঘনমাত্রা হবে, অর্থাৎ একক আয়তনের মধ্যে কত বেশি অণু আছে তত বেশি রিঅ্যাকশন স্পিড বাড়বে। এবার বল পুরা পিওর জিনিস, ওর মধ্যে ওই বস্তুটা ছাড়া আর কেউ নাই, কেউ বোঝা না, তখন কি হবে একটু ভাবো তো। একটা কঠিন পদার্থ বা তরল পদার্থ যাই হোক, কিন্তু যেমন ধর সালফিউরিক অ্যাসিডের লিকুইড স্টেট, মানে ওর মধ্যে কিন্তু সালফিউরিক অ্যাসিডের অণু ছাড়া আর কেউ নাই। HCl এর লিকুইড স্টেট, ওর মধ্যে শুধুই HCl, সেটা সলিড ফর্মে থাকুক আর লিকুইড ফর্মে থাকুক আলটিমেটলি বিশুদ্ধ পদার্থ বলা উচিত। বইতে ভাবে বলে না, বাট আমি বলছি সাহস করে আর কি, যে বিশুদ্ধ বিক্রিয়ক যদি হয় ওর মধ্যে আর কেউ মিশানো নাই, কোনো দ্রবণে না, সে গ্যাসে না, তখন কি হবে বলো? আরে গাধা, বিক্রিয়ার গতিটা এর উপরে কিভাবে নির্ভর করে এটা বল, বিক্রিয়কের উপরে, ক্যাটালিস্ট ম্যাটালিস্ট বাদ দে। সেটা কি দিয়ে মাপবো মানে ভালো করে আবারও বোঝ, আমি জানি তোরা এখনো বুঝোস নাই। দুইটা লাইটের মধ্যে কোনটা ভালো এটা আমরা মাপে কি দিয়ে? কোন লাইটের ইন্টেন্সিটি বেশি, ভাই কে কত লুমেন লাইট প্রডিউস করতে পারে, তাদের ভর মাপতে যায় না, তাদের দৈর্ঘ্য মাপতে যায় না, তাদের আয়তন মাপতে যায় না। দুইটা দ্রবণের ক্ষেত্রে কোন দ্রবণটা ফাস্টার রিয়াক্টিং, কোনটা মানে বেশি অ্যাক্টিভ, ওটা মাপে কিভাবে? তাদের ঘনমাত্রা, এই দেখতো মোলারিটি কত, ওইটার মোলারিটি কত, যার মোলারিটি যত বেশি, যে মোলারিটি দিয়ে মাপতেছে তারা সিদ্ধান্ত নিছে যে মোলারিটি দিয়ে আমরা মাপবো, তাই না? আমার কথা কি বুঝতে পারছিস তো? হ্যাঁ। এখন তাইলে বল আমাকে যে কঠিন পদার্থ আছে, আ পিস অফ আয়রন মেবি, আ পিস অফ সোডিয়াম, এরকম কঠিন পদার্থ অথবা বিশুদ্ধ তরল, এদের ক্ষেত্রে আমরা আসলে কি নিলে, তাদের কোন রাশিটার পরিমাপ নিলে, গাণিতিক পরিমাপ নিলে ওইটার বিক্রিয়ার গতির সাথে রিলেশন থাকবে সেটা একটু আমার বলো তো। হোয়াট ডু থিঙ্ক? মানে বুঝি না, আবার বল। এটা দেখে বিশুদ্ধতার পরিমাণ নিয়ে প্রশ্ন উঠতেছে না, আমি তো প্রথমেই বলে দিলাম তারা শতভাগ বিশুদ্ধ ধরে নাও, ওইখানে আর কেউ নাই তো, তাইলে আবার বিশুদ্ধতার, হ্যাঁ ভর না, ভরের কাহিনীটা কি হচ্ছে? ধর এই যে মেটাল টুকরা, এই মেটাল টুকরা আমার কাছে আছে, ধর এই যে ধরে নিলাম যে, ধরো দাঁড়াও, ক্রিয়া করতেছে এটা দেখে
হ্যাঁ ডেনসিটি হবে কি? নপ। দেখো মনোযোগ দিয়ে শোনো, ধরো এই লোহার টুকরাটা আমি এই রকম ছোট করতে পারি, মানে সরি বড় করে দিতে পারি, আবার কি অল্প একটুও নিতে পারি। তুই জেডাই নিস ভাই, মানে তুই রিয়াকশন স্পিড কেমনে বাড়াবি? যদি বড় টুকরা নিস তাহলে বিক্রিয়াটা অনেকক্ষণ ধরে চলবে, ছোট টুকরা নিলে অল্প একটুক্ষণ ধরে চলবে, বাট আলটিমেটলি রিয়াকশন স্পিড কি আসলে চেঞ্জ হবে? দ্য আনসার ইজ নো। তো বিজ্ঞানীরা এটা আসলে অনেকভাবে কাহিনী করার চেষ্টা করছে, আলটিমেটলি যে সিদ্ধান্তে উপনীত হয়েছে সেটা হচ্ছে একটা সলিড সাবস্টেন্সের রিয়াকশন স্পিড এইভাবে আসলে কন্ট্রোল করা যায় না, ও তার নিজস্ব গতিতেই চলে। আমার কথা কি বোঝেছো বন্ধু? ও তার নিজস্ব গতিতেই চলে, যেহেতু তার মানে ওর ক্ষেত্রে আমাদের সক্রিয় ভর কত বলা লাগবে জানো বিশুদ্ধ বিক্রিয়কের ক্ষেত্রে? সক্রিয় ভর বলতে এই গান্ডুরে, মানে সবকিছুই সক্রিয় ভর বলতে 1 বোঝায়, জাস্ট 1। এখন এটা নিয়ে অনেক কান্নাকাটি আসবে, এই ওই 1 কেন, 2 3 4 5 6 কতগুলো সংখ্যা আসে, 1 কেন? আসবো, আস্তে আস্তে আসবো। জাস্ট আপাতত একটু মাথায় রাখি যে দ্রবণের যদি বিক্রিয়া হয় তাহলে আমাকে একটু বলো সক্রিয় ভর কত বোঝাবো? ঘনমাত্রার মান, ওই দ্রবণটার ঘনমাত্রার মান বা মোলারিটি। যদি গ্যাসের বিক্রিয়া হয় তাহলে কি বুঝাবো? ওই গ্যাসটার চাপ কত ভাই, ওই স্পেসিফিক গ্যাসটার চাপ কত। স্পেসিফিক গ্যাসের চাপ মানে কি? ওই গ্যাসটার আংশিক চাপ কত, বুঝতে পারছিস? আর যদি কঠিন বা তরলের বিক্রিয়া হয়, বিশুদ্ধ কঠিন বিশুদ্ধ তরল, তোরা কি এইটা বুঝছো যে বিশুদ্ধ কঠিন আর বিশুদ্ধ তরলের মধ্যে কোনো ডিফারেন্স নাই, অনলি ডিফারেন্স ইজ ফিজিক্যাল ডিফারেন্স, মানে বাংলা কি বলে ভৌত পরিবর্তন, একই জিনিস আলটিমেটলি পিওর, ওর মধ্যে ও ছাড়া আর কেউ নাই, বোঝা না? বুঝছি। তখন আমাদের কি নেওয়া লাগবে বলছি বলেন? ইউ শুড টেক সবসময় one হবে। জাস্ট 1। এখন 1ই যে কেন, অন্য কোনো নাম্বার না কেন, 0 না কেন, 2 5 6 7 কেন না, 200 400 কেন না, আসবো, জাস্ট আপাতত একটু মনে রাখতে হবে। এবার চলো আমরা ভাই, হুম অ্যাক্টিভনেসের কোনো ইউনিট নাই? না, কেন ইউনিট নেই আমি বারবার এই যে বলতেছিলাম এখানে, এই যে তোমরা খেয়াল করছো কিনা ওই জানি, এই যে মোলারিটির মান মানটা বসাবা, জাস্ট চাপের মান বসাবা। আর এখানে তো 1 মানে তো 1ই, এর তো কোনো একক নাই, বোঝো নাই বন্ধু? ওকে, তাহলে আমরা সামারাইজ করি, আমাকে একটু বলো তাড়াতাড়ি, তরল দ্রবণে দ্রবীভূত বিক্রিয়কের ক্ষেত্রে কি বুঝাবো বলেন তো? মোলারিটির মানটা ঘনমাত্রার মান। গ্যাসীয় বিক্রিয়কের ক্ষেত্রে কি হবে? আংশিক চাপ আংশিক মান। চাপের মান। আচ্ছা, তোমরা কি বুঝতেছো আমি কেন পরিবেশ রসায়নটা সবার আগে পড়াইছি? তোমাদের দ্বিতীয় পত্রে যে জিনিসটা আছে ওইটা ছাড়া তোমরা এগুলো কেমনে বুঝতে আমি জানি না আসলে। আংশিক চাপ বললেই তো আসমান থেকে পড়তা টুপ্পুত কইরা, ওরে আল্লাহ, সাপ, সেইটার আবার আংশিক কেমিস্ট্রি, এর চেয়ে তো ফিজিক ভালো, ফিজিক ফিজিক। ইমন, আমার নাম ইমন, কল মি ইমন, ঠিক আছে? ফিজিক, টেক মাই ভিজিটিং কার্ড। বিশুদ্ধ বিক্রিয়কের ক্ষেত্রে কত বুঝাবো বন্ধু বলো? 1। এটা আমরা একটু মস্তিষ্কের মধ্যে ধারণ করি, আসবো। এবার আসো ভর ক্রিয়া সূত্র। সো ভর ক্রিয়া সূত্র, এটা বইতে যা লেখা সেটা বলতেছি, এবং ভর ক্রিয়া সূত্রের সূত্র নিয়ে অনেক ডিবেট আছে, বাংলায় কি বলে বিতর্ক, মানে এটাকে একেবারে ধরা যাবে না যে বিজ্ঞানীরা খুব মাইনে নিছে, বাট এটা মানা ছাড়া আমাদের আবার রাস্তাও খোলা নাই। তোমাদের কি মনে আছে পরিবেশ রসায়নে আমরা কতগুলো আইডিয়াল বিহেভিয়ার ধরে নিয়েছিলাম গ্যাসের, হ্যাঁ, যেগুলোকে আমরা বলছিলাম বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। পরে দেখলাম যে এই বিহেভিয়ারগুলো থেকে তারা একটু বিচ্যুত হয়, বাস্তবের গ্যাসগুলো একটু বিচ্যুত হয়, একটু কথা কম শোনে। তখন আমরা কি করছি, ওটা একটা মডিফিকেশনের ব্যবস্থা করছি। বলছিলাম যে আপনার ঘনমাত্রার মানটাকে একটু মোলারিটি বলা হয়, ঠিক আছে? হুম হুম ঘনমাত্রার মান তো অনেক পদ্ধতিতে নিতে পারি, নর্মালিটিতে নিতে পারি, ফর্মালিটিতে নিতে পারি, শতকরায় নিতে পারি, বাট ঘনমাত্রার মানটাকে তোমার মোলারিটিতে নিয়ে তারপরে ভ্যালুটা বসাইতে হবে আর কি। বুঝাচ্ছ আমার কথা বন্ধু? ঘনমাত্রার মানই যদি মোলারিটি হয়, এটাকে এমন বলা যায় যে মোলারিটির মান। মানে ধর আমি আমার কথা শুন, কথা হচ্ছে একটা আলোর উজ্জ্বলতা বা প্রাবল্য, এটা মাপার একক কি জানিস ফিজিক্সে? লুমেন। এখন ধর আমি তোকে বলে দিলাম কোন লাইটটা বেশি ভালো, এটা তুই মাপবি হচ্ছে লুমেন এককে, যে এত লুমেন লাইট প্রডিউস করে। এখন তোকে আমি যদি লুমেনের কথা বলে না দিতাম তাহলে তুই শুধু মনে রাখছিস কি উজ্জ্বলতা মাপতে হবে, এটা দিয়ে কম্পেয়ার করতে হবে। এখন ধর জিলের নিজস্ব একটা পদ্ধতি হচ্ছে উজ্জ্বলতা মাপার, সেই পদ্ধতিটার নাম হচ্ছে ঝিলিক ঝিলিক, এককটার নাম হচ্ছে ঝিলিক ঝিলিক।
তোরা বুঝিস নাই। বুঝছি। একটা নির্দিষ্ট পরিমাণ উজ্জ্বলতাকে ও নাম দিছে এক ঝিলিক ঝিলিক। হ্যাঁ, ওকে। এখন ধর ইমন এক দোকানে লাইট খুঁজতে গেছে, জিল এক দোকানে লাইট খুঁজতে গেছে। তো ইমন বলল যে বন্ধু আমি তো এখানে 20 উজ্জ্বলতার আলো পাইছি, তুমি এখানে কত পাইছো? জিল বলল যে আমি তো এখানে 695 পাইছি, তুই এখানে সলিয়ায়। পরে দেখা গেল কি দেখা গেল বোঝো নাই, যে এক ঝিলিক ঝিলিকের ভ্যালুটাই অনেক কম। সো 695 ভাইয়া কোনো লাভ হয় নাই আলটিমেটলি। সো ভ্যালু নিয়ে তো ঝামেলা বেঁধে যেত, এই জন্য আমি ফিক্স করে দিছি যে উজ্জ্বলতাটা মাপবা হচ্ছে লুমেন এককে, ওই মানটা নিয়ে কম্পেয়ার করবা। তোরা বুঝিস না আমার কথা এখনো। বুঝছি। সো ঘনমাত্রা তো মোলারিটিতে মাপা যাইতো, নর্মালিটিতে মাপা যাইতো, ফর্মালিটিতে মাপা যাইতো, শতকরা দিয়ে মাপা যাইতো। যেমন ধর এককের মানটা নিয়ে কাজ মোলারিটি এককের মানটা নিয়ে কম্পেয়ার করতে হবে। ধর দুইটা দ্রবণের ঘনমাত্রা, কথার কথা, একটা হচ্ছে 0.2 m আর একটা আসছে হচ্ছে 0.4 m। এই দুইটা খুব ইজিলি কম্পেয়ারেবল, বাট একটার তুই মাপলি ঘনমাত্রায় আর একটারে মাপছস ধর যে তুই শতকরায়। ধর এটা তাহলে কথার কথা কোনো একটা দ্রবের জন্য দেখা গেল 6.5% দ্রবণ হয়েছে, তা তো বিপদ। তোর তো দেহে মনে হবে যে, আচ্ছা সরি ভুল বলছি, মানে এইটার না, ধর এইটা হয়েছে 6.5%, তো দেহে মনে হবে না যে কি বলে এইটার মান 0.4 আর এটার মান 6.5, তাহলে এটার মানটা বেশি। কোন মান নিয়ে কম্পেয়ার করতেছে? এটা তো দিস ইজ মোলারিটি, এটা তো দিস ইজ পার্সেন্টেজ, দুইটা তো আলাদা ব্যাপার। পরিমাণগত রসায়নে দেখাইছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ 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 ভাই মনে আছে। এই আর কি। তোমাদের পরিমাণগত রসায়ন মনে হয় দ্বিতীয় পত্রে নাকি? দ্বিতীয় পদ। ভাইয়া গদ্যবেরা বই ডিজাইন করছে, ওই জিনিসগুলো ছাড়া এগুলো কেমনে বুঝে বলা আমি জানি না, সারা বাংলাদেশই তো বুঝে। যাই হোক, তোরাই মনে হয় কম বুঝোস আমার মতো আর কি, আমিও কম বুঝি। সো এবার আসো ভরক্রিয়া সূত্র আমরা একটু দেখি। তো ভরক্রিয়া সূত্র এটা বইতে যা লেখা আছে আগে আমি এটা বলবো, কারণ এই জিনিসটা জানাটা খুব জরুরি। এটাকে আমরা বলি থিওরিটিক্যাল। সো থিওরিটিক্যালের নলেজটা একটু দরকার। কি বলছে দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে কথাটা খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো মুহূর্তে কোনো বিক্রিয়ার হার বা বেগ, মানে রিয়াকশন ওই মোমেন্টে কত স্পিডে ঘটতেছে, সেই জিনিসটা ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক সমূহের অবশিষ্ট সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে একটা কথা একটু বাদ গেছে, মানে বইতে বলে না তাই আমি লিখি নাই। অ্যাকচুয়ালি যেহেতু বিক্রিয়ক সমূহ বলছে, তার মানে কি একাধিক বিক্রিয়ক আছে। তাহলে একাধিক বিক্রিয়ক যদি থাকে তাহলে তাদের সক্রিয় ভরের গুণ ফলের সমানুপাতিক, এই কথাটা লেখা উচিত ছিল, বাট বইতে লেখে নাই আর কি। তোমরা কি বুঝেছো আমার কথা? গুণ ফলের সমানুপাতিক কি বুঝছো? চলো আমরা একটু দেখে আসি। আগে আমাকে একটু বলো, কোন একটা বিক্রিয়ার হার বা বেগ, এটাকে আমরা কি রাশি দিয়ে প্রকাশ করি জানো? মনে আছে? dx বাই ডিটি। দিদি কারোর মনে নাই? মনে আছে। মনে আছে ভাইয়া। আচ্ছা ধরো কোন একটা বিক্রিয়া আমার কিভাবে হচ্ছে, খুবই সিম্পল একটা রিয়াকশন চিন্তা করব। এ বিক্রিয়া করে কোন একটা প্রোডাক্ট তৈরি করে, হোয়াট এভার, কোন প্রোডাক্ট কে জানে। বিক্রিয়ার শুরুতে অর্থাৎ টাইম যখন তোমার কাছে ছিল হচ্ছে 0, তখন বিক্রিয়াকে কিছু একটা থাকবে, বোঝো নাই? ঠিক আছে বুঝছি। ধরো এ পরিমাণে আছে, এটা ছিল কত, এ মোল পার লিটার ইনিশিয়াল ঘনমাত্রা। তাহলে এইটাকেই বলা যায় যে এ বিক্রিয়কটার আদি অবস্থায় সক্রিয় ভর বলা যায়। হ্যাঁ যাই। আচ্ছা, কারণ সক্রিয় ভর তো ঘনমাত্রা দিয়ে মাপতেছি, আমরা দ্রবণের বিক্রিয়া ধরে নিলাম। তাহলে বলেন তো শুরুতে প্রোডাক্ট কত ছিল, ধরলাম 0। কিছু সময় পরে টাইমের ভ্যালুটা টি, এখনো কি সে এ মোল পার লিটার থেকে যাবে নাকি একটু কমবে এখান থেকে? কমবে। কমে যাবে। তো কমলো, ধরলো যে এক্স পরিমাণ চলে গেল, তাহলে এখন বর্তমানে ঘনমাত্রা কত, এ মাইনাস এক্স মোল পার লিটার। তাহলে এখানে কত পয়দা হয়েছে, ধরো এক্স মোল পার লিটার পয়দা হয়েছে। তাহলে একটু ভেবে দেখো এই বিক্রিয়াটার হার কত। হারের ইকুয়েশন কি শিখছিলা বলো তো? ওই যে উৎপাদের যে পরিমাণে ঘনমাত্রার পরিবর্তন হয় একক সময়, তাহলে ঘনমাত্রার পরিবর্তনটা হয়েছে কত আমাকে একটু বলুন তো? এক্স মাইনাস 0 না, ডিভাইডেড বাই টাইমের পরিবর্তন হয়েছে কত, টি মাইনাস 0। তো এক্স বাই বেসিক্যালি টি আসে। এই এক্স বাই টি যেটা, এটাকে তুমি অল্প সময়ের মধ্যে হিসাব করলে কি বলবা? ডিএক্স বাই ডিটি বলবা। বোঝো নাই? এখন বলো আমাকে, এইটা তো তাহলে ওই বিক্রিয়াটার বেগ, হার বা বেগ। এখন এই হার বা বেগটা কোন সময়ের বলো তো? এই হার বা বেগটা যে বেরোইছে, এটা কি টি ইকুয়াল 0 টাইমের নাকি টি ইকুয়াল টি টাইমের? কোন সময়ের? ইনিশিয়াল মোমেন্টের নাকি টি টাইম পরের? কি টাইম পরে? টি টাইম পরের। আমি কেবল মোটর সাইকেলে উঠছি, তুই তো আমারে বলতে পারিস না এই তোর বেগ কত। আরে ভাই উঠা পারলাম না, এই রাখ রাখ রাখ, তোর বেগ কত? আমারে তো চলতে দিতে হবে, তো টি টাইম চলার পরে বেগ বাইর করতে হয়। তোরা কি বুঝছিস আমার কথা? বুঝছি। বিশিষ্ট ফিজিক্যালিদের নিয়ে আমি কেমিস্ট্রি পড়তে বইছি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে তাহলে এই যে যে বেগটা আমরা লিখতেছি ডিএক্স বাই ডিটি, এই বেগটা কিন্তু টি মুহূর্তের বেগ, এটা কিন্তু 0 মোমেন্টের বেগ না, এটা কিন্তু টি মোমেন্টের বেগ। তাহলে আমাদের এবার কি বলা লাগবে জানো? টি মুহূর্তে, টি কোনো একটা চলমান মুহূর্ত, ঠিক আছে, বিক্রিয়াটা চলার সময় কোনো একটা মোমেন্ট, টি মুহূর্তে বিক্রিয়ার হার, হার মানেই বেগ, একই কথা আর কি, বিক্রিয়ার হার,
এটাকে কি নাম দিব বলো তো? dx বাই হচ্ছে কত? dt। তাহলে সূত্রটা একটু পড়ো, দেখো তো কি বলছে। নির্দিষ্ট তাপমাত্রা কোনো একটা সার্টেন টেম্পারেচারে আছে, কোনো মুহূর্তে, এই যে টি মুহূর্তে কোনো বিক্রিয়ার হার বা বেগ ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক সমূহের অবশিষ্ট সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এখন এখানে গুণফল কথাটা দরকার নাই, কারণ এখানে বিক্রিয়ক তো মাত্র কয়টা ধরা হয়েছে? একটা। বুঝিস নাই? একাধিক বিক্রিয়ক থাকলে তখন গুণফলের আইডিয়া আসবে, গুণফলের চিন্তা বাদ দে। তাহলে আমাদের এখন কি দাঁড়াবে বলেন তো? অবশিষ্ট সক্রিয় ভরের সমানুপাতিক হবে না? তাহলে এই যে dx বাই ডিটিটা আছে এটার সাথে কি প্রপোর্শনাল আমার একটু বলো তো? ওই মুহূর্তে, এটা কোন মুহূর্তের বেগ? টি মোমেন্টের। টি মোমেন্টে তোমার বিক্রিয়কের অবশিষ্ট সক্রিয় ভর কত আমার একটু বলেন তো? a minus 6 ওই a মাইনাস এক্স এর সাথে প্রপোর্শনাল। দ্যাটস ইট, এটাই বলছে। কথাটা খুব সহজে বোঝ ভাই। ধর ইমন সকালে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, যাওয়ার সময় আম্মু ওকে কি গালে তুলে খাওয়ায় দেয় কিছু একটা পেটের মধ্যে, গপ 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 খাইলেও ফলে ও শক্তি পাইল। এখন ওর সকাল 8টার সময় কলেজ, 8টার সময় পেটে তো পুরো ভর্তি খাবার, একদম নাক অর্ধি ভর্তি হয়ে গেছে বা চোখে পর্যন্ত চলে গেছে, যে প্রচুর খাইছি, এখানে চোখে পর্যন্ত দেখতে পাইতেছি না, পেটের মধ্যে প্রচুর বিক্রিয়ক আছে। তখনও যে পরিমাণে শক্তি পাবে, যে আউটপুটটা পাচ্ছে, যে গতিতে ওর শরীরে খাবার ভেঙে ভেঙে শক্তি উৎপাদন করতেছে, যতই বেলা গড়াবে, 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, দুপুর হয়ে গেছে, এখনো কি ওর পেটে ওই পরিমাণে খাবার আছে নাকি বিক্রিয়ক কমে গেছে? না, কমে গেছে। ধীরে ধীরে কমতে থাকবে। বিক্রিয়ক কমতেছে, তাহলে বিক্রিয়ার গতি কি ফাস্ট হবে নাকি স্লো হবে? কমে যাবে। দ্যাটস ইট। তাহলে যে মুহূর্তের তুমি বেগ চাচ্ছ ওই মুহূর্তে ফেটে হাতায় দেখো যে তোমার ফ্যাটের মধ্যে কি পরিমাণে খাবার আছে, খাবার কম বাই বিক্রিয়ার গতিও কম, খাইতে যান বিক্রিয়ার গতি বাড়িয়ে যাবে। তোমরা বোঝো নাই? বুঝছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাই। এখানে তো আরো কিছু পসিবিলিটি হতে পারতো, যেরকম কিছু মনে করেন বলতেছি ভাই, উপরে তো কোনো পাওয়ার থাকতে পারতো, ওই পাওয়ার আকারে সমধিক না কেন? এই গান্ডুটা, এই লেকচার তুই আগে কোথায় দেখছিস বল? মানে বইয়ে দেখছে হয়তো। আচ্ছা এখন শোনো। দেখি না ভাই, সত্যি কথা বলতেছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। এখন ঘটনা হচ্ছে এইটা হচ্ছে গুলবার্গ এবং পি ভাগের প্রথম কথা, ইনিশিয়াল কথা। এই কথার অনেক কমপ্লেক্সিটি আছে এবং এই কথার ব্র্যাকেটে একটা জিনিস লেখা উচিত, এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা আমি বলি নাই। এই কিন্তুটা আমাদের সময়কার বইতে বলা ছিল, বর্তমান সময়কার বইতে তোমাদের আলট্রা মডার্ন ডিস্কো বই বানাইতে যায়, সব বাদটাদ দিয়ে একেবারে সিম্পলি গান্ডু কথাটা লিখছে। এইটাও ভরক্রিয়া সূত্র হয়, বাট এটা ভরক্রিয়া সূত্রের খুবই বোকা একটা ভার্সন, এর আরও অনেক ডিপার কথাবার্তা আছে। তোমরা কি বুঝছো বন্ধু? বুঝছি। আসো আস্তে আস্তে বলবো। এটা হচ্ছে কি দেখলা, একটা মাত্র বিক্রিয়ক বিশিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে ঘটনাটা এরকম হবে, ঠিক আছে? এখন আমরা একটু চলো তাড়াতাড়ি দেখে আসি, যদি একাধিক বিক্রিয়ক থাকে তখন ঘটনাটা কি হবে। আমি কিন্তু আবারও বলতেছি, এইটাই যে ফাইনাল ফর্ম তা কিন্তু না, এর মধ্যে আরও কিছু ব্যাপার স্যাপার আছে। ও যেরকম পাওয়ারের কথা বললো, এরকম আরও কিছু ব্যাপার আছে আর কি। বুঝতে পারছিস কি? হ্যাঁ, আসবো, ধীরে ধীরে আসবো, দাঁড়াও, এত ব্যস্ততার কিছু নাই, ট্রেন ছাড়ি দিতেছে না। আচ্ছা এবার আসো ভরক্রিয়া সূত্রের কিন্তুটা কি। ওই যে ওইখানে যে বলছিলাম যে কিন্তু আছে একটা, সে কিন্তুটা কি দেখি আমরা এখানে কি বলেছে। নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো মুহূর্তে কোনো বিক্রিয়ার হার বা বেগ ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক সমূহের অবশিষ্ট সক্রিয় ভরসমূহকে একটি নির্দিষ্ট ঘাতে উন্নীত করলে, একটা পাওয়ারে দিলে, মানে পাওয়ার তাদের মাথার উপরে দিলে যে মান পাওয়া যায় তার সমানুপাতিক। একাধিক বিক্রিয়কের বেলায় বিক্রিয়ার বেগ প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরকে উপযুক্ত ঘাতে উন্নীত করলে যে মানগুলো পাওয়া যায় তাদের গুণফলের সমানুপাতিক। যে কথাটা একটু আগে আমি বলছিলাম, তোমরা কিছু বোঝো নাই, আওলায় গেছো। বুঝছি। কিচ্ছু বুঝি না ভাই আসলে। আচ্ছা প্রথমে উপরের কথাটা বাদ দাও, লেটস সে উপরের ব্যাপারটা নাই, এটাকে ঢেকে দেই, এইটুকু নাই, ফিল কালার ওইটুকু নাই, কিচ্ছু নাই। তুই শুধু এই নিচের ব্যাপারটা বোঝ, যদি একাধিক বিক্রিয়ক থাকে তখন কি হবে। তোদেরকে ওই জায়গাটা টিরিং বিড়িং করতেছে, টাস 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 টাস। হ্যাঁ, হালকা এই স্মার্ট বোর্ডটার একটু প্রবলেম হয়েছে, এই সেটিংস চেঞ্জ করছে তো এখন শুধু লাফায়। খুব মনোযোগ দিয়ে শোনো, যদি একাধিক বিক্রিয়ক থাকে তাইলে কেমন হবে সেটা আমরা একটু দেখে আসি। চলো ধরো বিক্রিয়াটা হচ্ছে এরকম, এ এর সাথে বিক্রিয়া করতেছে হচ্ছে বি, বিক্রিয়া করে তৈরি করছে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট, ব্যাপার না, কোনো একটা প্রোডাক্ট হোয়াটএভার। সো টাইম যখন আমার ছিল হচ্ছে 0, তখন আমার বিক্রিয়ক ছিল কত ধরে নিলাম এ, এটার ঘনমাত্রা ছিল এ মোল পার লিটার, এটার কোনো একটা ঘনমাত্রা থাকবে ধরে নিলাম বি মোল পার লিটার, এটা থাকবে কত 0।
কিছু সময় পরে টাইম যখন টি, তখন তো আর এ থাকবে না, এখানে এ থেকে কিছুটা চলে যাবে, ধরলাম এক্স চলে গেল, তাহলে বি থেকে কত যাওয়ার কথা, এক্স চলে যাওয়ার কথা। এইগুলা কিন্তু তার বর্তমান অবশিষ্ট ঘনমাত্রা। তোরা কি বুঝছিস? বুঝছি। এইখানে কিছু একটা পয়দা হইলো, ধরো এক্স পয়দা হইলো, ওই 0 প্লাস এক্স মানে আলটিমেটলি এক্স। এখন ঘটনা হচ্ছে তাহলে এদের ক্ষেত্রে, এদের যদি আমরা টি মোমেন্টের ভেলোসিটি বাইর করি, যে টি মুহূর্তে বিক্রিয়ার কি বাইর করবো বলেন তো, হার বা বেগ, বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হারকে কি দিয়ে প্রকাশ করে মনে আছে আপনাদের? ডিএক্স বাই ডিটি। আচ্ছা, সো টি মোমেন্টের যে রিয়াকশনের রেটটা হবে সেটা সমানুপাতিক হবে কার উপরে? তোমাদের কি মনে হয় যে এখন শুধুমাত্র এ এর ঘনমাত্রার উপর নির্ভর করে, বি এর ঘনমাত্রার উপর নির্ভর করে না? দুটার উপরে করে। আমি পাত্রে শুধুই যদি এ দিতাম, কোনো বি দি নেই, তা তো বিক্রিয়া তো হবে না, তো অন্য বিক্রিয়া হবে, এই বিক্রিয়াটা তো আর হবে না। তাহলে এই বিক্রিয়ার বেগটা এ এর ঘনমাত্রার উপর যেমন নির্ভর করে, আবার কি বি এর ঘনমাত্রার উপর নির্ভর করে। বুঝতেছিস আমার কথা? হ্যাঁ তাহলে দ্যাট শুড বি প্রপোর্শনাল টু কি বলেন তো? এ এর যে অবশিষ্ট সক্রিয় ভর আছে তার সাথে নির্ভর করে, আবার বি এরও তো অবশিষ্ট সক্রিয় ভরের উপর ডিপেন্ড করে, এবং এই দুইটা সক্রিয় ভরের কিসের উপরে নির্ভর করে? গুণফলের উপর। আরে উপযুক্ত ঘাত তো এখানে কোথায় পেলে? আচ্ছা, উপযুক্ত ঘাত মাত বাদ দে, এদের কিসের উপর নির্ভর করে বলো তো? গুণফলের উপর। যেমন ধরো তুমি কোনো একদিন আপেল খাইতে বইছিলা, নিউটন খাইতে বইছিল, বেসিক্যালি এখানে একটা বস্তু ছিল, এখানে একটা বস্তু ছিল, তার ভর m1, এর ভর m2। সে বুঝতে পারতেছিল যে আমি যদি এইগুলোর ভর বাড়াই তাহলে এদের মধ্যবর্তী অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ে না কমে বলো তো? বাড়ে। বাড়ে, বাড়ে। বাড়ে। সো তখন সে বুঝলো যে তাইলে ভর বাড়াইলে তো ফোর্স বাড়ে। এখন ভর দুইটার কি গুণফলের সাথে সমানুপাতিক হবে অ্যাট্রাকটিভ ফোর্স, নাকি যোগ ফলের সাথে হবে, সেটা সে হিসাব নিকাশ করে দেখছে না? এবং সেই হিসাব নিকাশটা তোমাদেরকে ফিজিক্সের ভাইয়ারা না বললেও আমি তোমাদেরকে এখন একটা উত্তর দিতে পারি। কেউ বলতে পারবা যে কেন এই ভর দুইটার মানের গুণফলের সাথে ফোর্সটা সমানুপাতিক, কেন ভর দুইটার যোগ ফলের সাথে সমানুপাতিক না? তোমরা আমার প্রশ্নটা কি বুঝছো? বুঝছি। প্রশ্নটা বুঝছি। গুণফল। পরীক্ষাও তো মানতো। আচ্ছা, পরীক্ষালব্ধ ছাড়াও একটা সুন্দর আনসার দেওয়া যায়, থিওরিটিক্যাল একটা আনসার দেওয়া যায়। Physics. We love physics, but we don't know any kind of deep answers. আমাদের অঙ্ক মিলে যায়, নাম্বার পাই, হুরে ফিজিক ফিজিক বলে ইমন। সত্যি কথা বলতে আমি এই প্রশ্নটি ক্লাস 9 থেকে অনেক প্রশ্ন করছি, অনেক ভাবছি তো দেখা যায়। সত্যি কথা বলছি। আচ্ছা, এই উত্তরটা খুবই সহজ। 9 এ পড়েছি, কোনো উত্তর পাই না। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শোন, এটা কি তাহলে আমি, যেহেতু ইমনের ক্লাস 9-এর প্রশ্ন, আমাদের ভবিষ্যৎ আইনস্টাইন, তাহলে তো এটাকে একটা গুরুত্ব দিয়ে দেখানো উচিত, কি বলিস? আচ্ছা, ও যেন ওর ফিজিক্যালি ভাইয়াদের কাছে যে একটু হোমরা চোমরা সাজতে পারে, যে দেখেন আপনারা বলেন না, আমি তো ফিজিক্যালি শিখে আসছি। এই গাধারা, ধর নিউটন বুঝছে যে এম বাড়াইলে, যে কোনো একটা এম বাড়াইলেই কি হয়, ফোর্স বাড়ে না? হ্যাঁ। ওকে, তাহলে দুইটা অপশন আছে আমার কাছে। একটা হচ্ছে এফ শুড বি ইকুয়াল টু m1 প্লাস m2। এই রাশি থেকে দেখতে পাচ্ছি যে এটা বাড়াইলেও ফোর্স বাড়ে, এটা বাড়াইলেও তো ফোর্স বাড়ে, ঠিক আছে। আর সেকেন্ড অপশনটা কি আমার হাতে বলেন তো? এফ ইকুয়াল টু বলেন m1 ইনটু কত, m2। ওকে, এখন তো একটা জিনিস ভেবে দেখ, তোরা ইন্টিগ্রেশন তো করছিস, লিমিটের ব্যবহার কি বুঝছিস আমি জানি না, লিমিট ব্যবহার করা শিখতে হয় আর কি। সো ঘটনা হচ্ছে যে আমি যদি এগুলো লিমিটিং সীমান্তিক মান নিয়ে কাজ করি, যে m1 এর ভ্যালুটা আমি কমাইতে কোনো এক সময় 0 বানায় ফেললাম, বুঝিস নাই কিছু, সীমান্তিক মান টেন্ডস টু 0, যদি আমি এটাকে 0 করে দেই, তখন বলতো এই অবজেক্ট দুইটার, এখনো কাল্পনিক একটা অবজেক্ট আছে এখানে, এই দুইটার মধ্যবর্তী ফোর্স কত হবে? 0 হয়ে যাবে। বাস্তবে তো 0, ওইখানে তো কোনো বস্তুই নাই, তাহলে ওর মধ্যে আবার ফোর্স কি? বুঝিস না ব্যাপারটা? এখন ওই জিনিসটা যদি এই সমীকরণ অনুযায়ী এই ইকুয়েশন 1 গভর্ন করতো, ওদের মধ্যবর্তী রিলেশনটা, ওদের ইন্টারনাল রিলেশনটা যদি 0 হতো, হইতো না। দ্যাট ইকুয়েশন ডাজন্ট গিভ ইউ দ্য রেজাল্ট দ্যাট স্যাটিসফাই দ্য রিয়ালিটি। হেস, বুঝছি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে বাট যেহেতু এদের সম্পর্কটা গুণফলের, যে কোনো একটা 0 গন, ফোর্স নাই, ভ্যানিশ, শেষ। এবার যেমন হয় যে আমরা একটু বুঝতে পারলাম যে ভর দুটোর গুণফল নিতে হবে। এবার যদি কোশ্চেন যে পাওয়ার নাও বিউটিফুল, দ্যাটস ওয়াই আই লাভ ইউ, দ্যাটস ওয়াই তখন তোর এক্সপেরিমেন্ট করতে বসতে হবে, যে একজনের পাওয়ারে যদি একজন হইতো, ওর প্রশ্নটাই তোরা বুঝিস নাই কেউ, ছাগলের দল। এই বাকিরা বুঝছস কিছু?
ও অপশন 3 বললো যেটা, যে গাণিতিক সম্পর্ক তো কত তালবাহানার হইতে পারে। যদি এমন হইতো যে M1 এর পাওয়ারে কি বলেন দেখি M2, তাও তো হইতে পারতো, বা M2 এর পাওয়ারে M1। ওইটা তুই এক্সপেরিমেন্ট করে দেখ না, যে আমি মানে ম্যাথ বাড়ানোর সাথে সাথে ফোর্স কি পরিমাণে বাড়ে। বাট তোর গুণ সম্পর্ক হবে না, যোগ সম্পর্ক হবে। এটা বোঝার জন্য তোর এই যে সীমান্তিক মান ব্যবহার করতে হবে। এখন আমি তোর নিশ্চয়ই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন শিখাইতে বসবো না, যে তোর সীমানা কারে বলে, সীমান্তিক মান। ওই জায়গায় তোদের ওই গান্ডুরা আবার শিখাবে, এই ধরো এই ক্ষেত্রফলের মধ্যে কি এই লিমিটের মধ্যে ক্ষেত্রফল বের করতে চাও, তাইলে এক্স এর মান 3 থেকে এক্স এর মান 4 বসাবা। সীমান্তিক মানের আরো যে কত ব্যবহার আছে, আরো যে কত কারিশমা আছে, ওগুলো তোদের শিখে বের করতে হবে। আমি জানি না, আমি তো গণিতে সবচেয়ে কাঁচা, আমি কেন শিখাবো? বাট একটা ব্যবহার কি বুঝছিস তোরা? লিমিটিং ভ্যালু ব্যবহার করে আমরা ইকুয়েশনের ক্যাটাগরি পর্যন্ত বুঝতে পারি যে আসলে ঘটনাটা কি ঘটতেছে ওই জায়গায় আর কি। হোয়াট এভার, চলেন। এখন এইখানে তোরা একটা কথা আমাকে বল, যে কেমনে বুঝলো বিজ্ঞানীরা যে দুইটা বিক্রিয়ক যদি থাকে বা একাধিক বিক্রিয়ক যদি থাকে, তাহলে সেই বিক্রিয়ার হার ওই বিক্রিয়কগুলোর অবশিষ্ট সক্রিয় ভরের গুণফলের কেন সমানুপাতিক হবে? কেন যোগফলের সমানুপাতিক হয় না বলেন? একটাকে ওই 0 ধরে চলে আসতো, তারপরে ওই আমি এই আনসার আশা করি নাই। আমি চাইছিলাম তোমরা বলবা যে আপনি সীমান্তিক মান ব্যবহার করে নিজে আনসার পাবেন। গণিতের ভাষা বোঝো, গণিতকে ভালোবাসো আর কি। যদি আমি বললে বলবা এটা কেমিস্ট্রির লোক নাটক করতেছে। ঠিক আছে। গণিত ভালোবাসো, তা নাহলে বিপদ। তোমরা তো অঙ্ক করো খালি আনসার মিলানোর জন্য। যাই হোক, তোরা কি বুঝছিস আমার কথা, যে কেন গুণফল হবে আসলে? বুঝছস তো? ওকে, বুঝলাম। এইবার আসো বন্ধু, আরো কিছু মজার টেকনোলজি নিয়ে কথাবার্তা বলা যাক আমাদের। কি জানো টেকনোলজি নিয়ে বলতে চাইছিলাম, আমি সব ভুলি যাই। এখানে আসলে কথা বলার অনেক কিছু আছে, কিন্তু কোনটা বললে যে বইয়ের বাইরে চলে যাবে আমি জানি না। আচ্ছা, এবার আসো বন্ধু, রাখবে আর শুনি। তোমরা এইখানে কিন্তু আর একটা বিষয়েরও আনসার পাই যাওয়ার কথা ইতোমধ্যে। পাইছো কি? গাধারা কিছু না, যাই হোক, এবার আয় এটা নিয়ে একটু কথা বলি, এটার ব্যাপারটা একটু বলি। এই প্রথম থেকে আবার একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে গুণফল কথাটা ফালাই দিই, কারণ পরের স্লাইডে তো গুণফল লেখাই আছে। বুঝতে পারছিস কি? হ্যাঁ। মানে এটা হচ্ছে সিম্পলেস্ট ভার্সন অফ দ্যাট ফর্মুলা, পরে আস্তে আস্তে আরো কমপ্লেক্সের দিকে যাওয়া যায়। এবার এখানে একটা জিনিস চিন্তা কর, সেটা হচ্ছে ধর, তাহলে এই সূত্র মতে কি পরিমাণে তুই শক্তি আউটপুট পাচ্ছিস তোর পেটের মধ্যেকার খাবার থেকে, সেটা ডিপেন্ড করে তোর পেটের মধ্যে কি পরিমাণে খাবার আছে তার উপরে। এই যে এটা তো পরিমাণ বোঝাচ্ছে এক রকমের, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন তোর কি মনে হয় না যে কোনো একটা বিক্রিয়ার রেট, স্পিড ডাজন্ট অনলি ডিপেন্ড আপন দ্য অ্যামাউন্ট অর কনসেন্ট্রেশন অফ দ্যাট রিঅ্যাক্ট্যান্ট, দ্যাট অলসো ডিপেন্ডস আপন দ্য ক্যাটাগরি অফ দ্যাট রিঅ্যাক্ট্যান্ট। এই বলদ, ক্যাটাগরি মিন্স তো দাদার মাতা, ফিজিক্যাল। ধর তোকে আম্মু 2 কেজি আতপ চাইলের ভাত খাওয়ায় স্কুলে পাঠাচ্ছে, পেটের মধ্যে আছে কত অ্যামাউন্ট? 2 কেজি। বুঝছিস ব্যাপারটা? বুঝছি। 2 কেজি আতপ চাল না খাওয়ায় যদি 2 কেজি আঙ্গুর খাওয়াইতো, আপেল খাওয়াইতো, অ্যামাউন্ট তো সেম, তোমার বিক্রিয়ার গতি কি একই হইতো? না না, ডিফারেন্ট হতো। ইউ উড হ্যাভ গট দ্য এনার্জি ইভেন ফাস্টার, তাড়াতাড়ি শক্তি পাইতা। অসুস্থ মানুষকে কেন ফল মূল খাওয়ায়? শরীর তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে। তার মানে একই বিক্রিয়া, গ্লুকোজ উৎপাদনের বিক্রিয়া শরীরের মধ্যে, বাট সেই বিক্রিয়ার বিক্রিয়কের পরিমাণ তো একই, কিন্তু রিয়াকশন স্পিড ডিফারেন্ট হয়ে যাচ্ছে, যদিও অ্যামাউন্ট একই। তোরা বুঝিস না আমার কথা। বুঝছি ভাইয়া। রাখ, তোকে আম্মু যদি 2 কেজি গ্লুকোজ খাওয়ায় বাড়াইতে, একদম গুঁড়া গুঁড়া গ্লুকোজ বকত বকত করে ইমন খাইতেছে, কল্পনা কর। ইরফান ফাঁসে দাঁড়ায় দাঁড়ায় মিম বানাইতেছে, ছবি তুলি তুলি, হ্যাঁ খাইতেছে ফিজিক্যালি। তোরা কি বুঝছস আমার কথা? তখন ওর এনার্জি পাওয়ার যে রেট, ওইটা কি হইতো? আরো ফাস্টার হইতো নাকি স্লো হইতো বলেন? আর ফার্স্ট মাচ ফাস্টার। তার মানে দ্য থিং দ্যাট ইউর টকিং অ্যাবাউট দ্য রিয়াকশন স্পিড, দ্যাট ডাজন্ট অনলি ডিপেন্ড আপন দ্য অ্যামাউন্ট অফ দ্য রিয়াক্টেন্ট, দ্যাট অলসো ডিপেন্ড আপন দ্য ক্যাটাগরি অফ দ্য রিয়াক্টেন্ট, যে বিক্রিয়কটা কি ধরনের। ধরো গোড়ার ডিম কিছু বোঝা নাই বলদগুলা। এই তাকায় দেখ, এদিকে তাকা। ধর কোন একটা সার্টেন রিয়াকশন, সোডিয়াম হাইড্রোক্সাইডের লগে আমি বিক্রিয়া দিতেছি ধর সালফিউরিক অ্যাসিডের। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা রাখছি ধর 0.5 মোলার, সেমি মোলার দ্রবণ নিয়ে কাজ করতেছি। এখন তুই একটা কাজ কর, এই সেম রিয়াকশনে একটা কাজ কর ভাই, এই সেম বিক্রিয়ায় তুই একটা কাজ কর, দাঁড়া,
তুই নিবি হচ্ছিস এবার কাকে জানিস? H2SO3 কে, সালফিউরাস অ্যাসিড। বিক্রিয়ক পদার্থটা জাস্ট চেঞ্জ হয়েছে, ঘনমাত্রা তো আমার এখনো একই। তোদের কি মনে হয় উপরের বিক্রিয়া যে স্পিডে ঘটবে নিচের বিক্রিয়া একই স্পিডে ঘটবে? না ভাইয়া। তার মানে কি বিক্রিয়কের ক্যাটাগরির উপরও তো নির্ভর করে যে এটা কি বিক্রিয়ক ভাই। তোমার তোমার কি এটা ডেউটিন নাকি চাইনিজ বালোটিন নাকি আমেরিকান টিন? ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। বুঝছিস কি আসলে? বুঝছি ভাইয়া। এখন তখন আবার গুল্ডবার্গ এবং পি বাইকে চলে গেছে। মানে বেসিক্যালি গুল্ডবার্গ সাহেব একজন গণিতবিদ ছিলেন, বুঝলে তোমরা দেখবা আর কি। ইতাগো জ্ঞান তোমরা যে এই যে শুধু ফিজিক্স ভালোবাসো, বলো যে কোনটা রয়্যাল সাবজেক্ট, রয়্যাল, আমি তো বয়াল। পিওর এসব জিনিসপত্র বলে কোনো কথা নাই। ইউ মাস্ট নিড টু হ্যাভ আ সার্টেন লেভেল অফ ম্যাথমেটিক্স নলেজ অ্যান্ড লাভ ফর দ্যাট, দেন ফিজিক্স ম্যাথের অ্যাসোসিয়েশন লাগবে, কানেকশন লাগবে আর কি, তা নাহলে কাজ হবে না। সো এইবারটা তো গণিতবিদ ছিল, এটা তো চালাক, এটা বুঝি ফেলছে। তাইলে মামা একটা কাম করা লাগবে। এই বিক্রিয়কের শুধু সক্রিয় ভরের উপরে ডিপেন্ড করে ডিরেক্টলি, ব্যাপারটা এরকম না। এই সক্রিয় ভরের চান্দির উপরে একটা জিনিস বসানো লাগবে, যেটা আমাকে ইমন ফিজিক্যালি বলছিল। ওই এনের মানটা ভ্যারি করবে, এক এক বিক্রিয়কের ক্ষেত্রে ভ্যারি করবে। ব্যাপারটা বোঝ। ধর ভাত খাইছে 2 কেজি, তখন যে বেগ পাবে তার জন্য এনের মান দেখা গেল 1 বসাইলে মেলে, ইকুয়েশন মেলে। তোরা কি বুঝছিস বাবা? এখন যদি ওই 2 কেজি আপেল আঙ্গুর আনারস খাইতো, তখন কি বিক্রিয়ার বেগ একই পাওয়া যেত নাকি ডিফারেন্ট পাওয়া যেত? ডিফারেন্ট পাওয়া যায়। তাহলে এনের মান এবার কি আসবে বলেন তো? আগের বার 1 আসছিল, এবার কি 1 থাকবে নাকি 1-এর চেয়ে বড় বা ছোট হবে? কোনটা? বড় বা ছোট হবে? বড় বা ছোট একটা হবে। ছোট কি হবে আসলে? না ডেফিনেটলি বড় হবে, কারণ এই 2 কেজি পরিমাণে এইখানকার অ্যামাউন্ট সেম রাখলাম, আমি এখানে ভ্যালু তো বড় পাচ্ছি, তার মানে এনের ভ্যালু তো 1-এর জায়গায় 1.234 কিছু একটা হবে, তো 2ও হয়ে যেতে পারে। তোরা কি বুঝিস না আমার কথা? বুঝছি। যদি এইখানে আমি পুরো গ্লুকোজই খাইতাম 2 কেজি, এই জায়গায় দেখ এখনো 2 বসতেছে, কিন্তু অ্যামাউন্টটা এই স্পিড কি আরো ফাস্টার পাইতাম না? হ্যাঁ, তখন এনের মান কি হতো বলেন তো? আরো আরো বৃদ্ধি বেশি হতো। আরো বাড়তো। তাহলে ওই এনের মানের উপরে ডিপেন্ড করে আর এই বিক্রিয়কের ঘনমাত্রার মানে সক্রিয় ভরের উপর ডিপেন্ড করে আলটিমেটলি আমরা বিক্রিয়ার বেগটা পাই। তোরা কি বুঝছিস বাবা? বুঝছি। ওকে, সো এইবার আসো, এই কথাটাই বলা হয়েছে ওইখানে। সেটা হচ্ছে দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো মুহূর্তে, কার জানি বিনবিন করতেছে মাইকে, একটু সাউন্ডটা দেখো। নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো মুহূর্তে কোনো বিক্রিয়ার হার বা বেগ ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক সমূহের অবশিষ্ট সক্রিয় ভর সমূহকে, এখান থেকে নতুন কথা কিন্তু এবার এবার তো পুরান কথা, বুঝছিস তো? অবশিষ্ট সক্রিয় ভর সমূহকে একটি নির্দিষ্ট ঘাতে উন্নীত করলে ওই সক্রিয় ভর যেটা থাকবে ওইটার পাওয়ারে আবার একটা পারফেক্ট একটা নাম্বার বসাইতে হবে। সেটা ধরো এখানে N1 আর এখানে কত বলেন তো? N2। বুঝেছো? নির্দিষ্ট ঘাতে উন্নীত করলে যে মান পাওয়া যাবে, এই যে এইটাকে ঘাতে উন্নীত করতে হবে। বইতে কথাগুলো খুবই বিশ্রী ল্যাঙ্গুয়েজে বলে, কথাটা আসলে এরকম হওয়া উচিত। এই ঘনমাত্রাকে একটা ঘাতে উন্নীত করতে হবে। ঘনমাত্রা বলে বলতেছি, আসলে কথাটা কিন্তু সক্রিয় ভর। আমরা ধরে নিচ্ছি দ্রবণের বিক্রিয়া, দ্যাটস ওয়াই বারবার ঘনমাত্রা বলতেছি। এই সক্রিয় ভরটাকে কোনো একটা ঘাতে উন্নীত করলে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেই সংখ্যাগুলোর গুণফলের সাথে সমানুপাতিক। তোরা বুঝিস নাই? বুঝছি ভাইয়া। একটা নির্দিষ্ট ঘাতে উন্নীত করলে যে মান পাওয়া যায় তাদের সমানুপাতিক। তাদের মানে ওই যে একাধিক থাকলে আবার গুণফল হয়ে যাবে, এই কথা তো নিচের প্যারায় বলছে আয়েশা। বুঝতে পারছিস তো? বুঝছি। সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে আপনার শুধু এই এখানে ভাবনার উপরে। এ দাঁড়া, এই ইমন কথা বললি কেন? ও তো কথা বলতেছিল আরেকজন। জিল না কে? ওটা বুঝতে পারিনি হ্যাঁ, ভাইয়া। বল 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 বল। আমি বলছি ভাই, তাই তো সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে আপনার শুধু ওই ঘাত সবার উপরেই। সম্পূর্ণ ডিপেন্ড করতেছে বলা যাবে না। আচ্ছা ধর তুই আবার এই আর এক শয়তানি শুরু করছিস, আমি বুঝছি। মানে ধর কোনো এক সান্দুর ঘনমাত্রার উপরে কিছু ডিপেন্ড করে না, তাইলে জিল ওইখানে ওই পাওয়ারটা কত বসাই দিবে, বুঝছস তো? 0 লে। তোমরা বোঝো না আমি কি বলছি? হ্যাঁ, দ্যাট ক্যান অলসো হ্যাপেন, নো প্রবলেম। মানে ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ দিস থিং অর দ্যাট থিং, সামহাউ দ্যাট টার্ম উইল বিকাম জাস্ট নাথিং। এনিওয়ে, সো এইবার আমি এতক্ষণ যা কিছু আলোচনা করছি মোটামুটি আলোচনা হয়ে গেছে, আরও খোঁচায় খোঁচায় বাইরে হবে আস্তে আস্তে। এখন কথা হচ্ছে, এখন তোদের অলরেডি একটা জিনিস বুঝে যাওয়ার কথা আমার মনে হয়, আমি তো জানি না, এইখানে একটা জিনিসের ক্ল্যারিফিকেশন হয়ে যাওয়ার কথা। বলদ। ধরো একটা বিক্রিয়া হচ্ছে এরকম, এ হচ্ছে অ্যাকুয়াস ফর্সে, তার সাথে বি বিক্রিয়া করে, বি হচ্ছে আবার সলিড, তার সাথে আবার ধরো সি বিক্রিয়া করে, সি হচ্ছে ধরো যে আই ডোন্ট নো মেবি গ্যাস, বিক্রিয়া করে কোনো একটা প্রোডাক্ট তৈরি করে, এইরকম আর কি।
এখন তোরা ভাবতো এই বিক্রিয়ার টি মোমেন্টের যে ভেলোসিটি, যে স্পিড, যে রেট, দ্যাট ইজ হোয়াট ইউ কল ডিএক্স বাই কত ডিটি। বুঝিস নাই? ঠিক আছে, এই ডিএক্স বাই ডিটি শুড বি প্রপোর্শনাল টু হোয়াট বলো? এটা কি শুধু এর ঘনমাত্রার উপর নির্ভর করে, মানে এর সক্রিয় ভরের উপর নির্ভর করে, নাকি বাকিদের উপর নির্ভর করে? এ বি সি তিনটা তিনজনের উপরই নির্ভর করে। তাহলে এবার এর ক্ষেত্রে আমরা কি লিখবো বলতো? এর লিখবো হচ্ছে ঘনমাত্রা, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝায় তার ঘনমাত্রা। বুঝছিস তো আমার কথা নাকি? বুঝছি। আচ্ছা, এবার কি যোগ দিব না গুণ দিব? গুণ দেব। গুণ। বি এর ক্ষেত্রে বি এর কিসের উপরে নির্ভর করে বলো? ভাই বিশুদ্ধ বিক্রিয়ার এটা one। ঘনমাত্রা এক না তো ভাই অন্য কিছু হতে পারে না? কেন পারবে না এখনই তুমি বুঝবা। এই যে তোমার তো অলরেডি বুঝে ফেলার কথা, গণিতের একটু ভিত্তি থাকলে বোঝার কথা যে ওয়ানই কেন হয়। আচ্ছা থাম, আমি বুঝাস না, আমি বুঝাই দিয়েছি। ইন্টু, এবার বল সি এর ক্ষেত্রে কি লিখবো? সি এরও কি ঘনমাত্রা আসবে? আচ্ছা, সি এর ক্ষেত্রে আসবে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ দ্যাট সি গ্যাস। তোরা মনে হয় বুঝিস নাই আমার কথা। ও একসাথে বুঝছি। মানে যার যার সক্রিয় ভরের সাথে সমানুপাতিক বলছে। তো তো যে অ্যাকুয়াস তার এটা এটা একটা কাল্পনিক বিক্রিয়া, এরকম বিক্রিয়া তোর ভাবা না, গ্যাস সলিড লিকুইড তামাশা করতেছি এখানে। এ যদি তরল হয় মানে দ্রবণের হয় তাহলে ওর ঘনমাত্রাটা নিবা, বি যদি সলিড হয় তার ওয়ান নিবা। আমি তোমাদেরকে বুঝাই আসছিলাম যে সলিড বা বিশুদ্ধ পদার্থের গ্যাঞ্জামটা কি। দ্রবণের ক্ষেত্রে যেমন, দ্রবণের বিক্রিয়কের ক্ষেত্রে যেমন আমি ঘনমাত্রা বাড়ায় দিলে রিঅ্যাকশন স্পিড বেড়ে যায়, ঘনমাত্রা কমায় দিলে যেমন রিঅ্যাকশন স্পিড কমে যাইতে দেখা যায়। গ্যাসের ক্ষেত্রে যেমন চাপ বাড়ায় দিলে রিঅ্যাকশন স্পিড ফাস্টার হয়, চাপ কমায় দিলে রিঅ্যাকশন স্পিড কমে যায়। কঠিন বা তরল বিশুদ্ধ যদি হয় তাদের ক্ষেত্রে কোনোভাবেই বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করা যায় না, মানে আমাদের ইচ্ছাধীন না, ও একটা সার্টেন গতিতে ঘটতে থাকে, বলছিলাম না? হ্যাঁ ওর উপরে যদি নির্ভর না করে, ওর কিছু বাড়াইলে কিছু কমাইলেও কোনো কাম হয় না। যদি এরকম হয়ে থাকে তাহলে বলো তো আমাকে একটু, এইখানে কি আমাদের একটা কি বসানোর কথা বলতে পারবা? ওর উপরে যদি নির্ভর না করে তাহলে এখানে একটা কি বসানোর কথা বলতে পারবা? এই ওয়ান না, বাদ দাও, গণিত পারো কেমন দেখি বলো, এইখানে কি বসানোর কথা বলেন তো? ম্যাথমেটিক্সের ভাষা এটাকে কি বলে জানো? যদি কোনো একটা কনস্ট্যান্ট তুই কনস্ট্যান্ট তো কত আছে দুনিয়ায়, তুই 3 বসা তো 3 গুণ বেগ পাইতেছ, 4 বসালে 4 গুণ বেগ পাবি। এখানে কি বসানোর কথা? ম্যাথ। কি বা এন যে কোনো একটা। তোকে কেন অঙ্ক পড়াইতে বসবো কিনা আল্লাহ জানে। ঘাত 0 হবে। ঘাত 0 মানে তো 1 হয়, কিন্তু ওটা তো ভালো হইলো না, মানে গণিতের কথা তো এটা না। গণিত বলবে এইখানে তুমি একটা কি বসাও জানো? দেখি কে বলতে পারেন, কে পারবেন? ও, এইখানে তুমি একটা ইনভ্যারিয়েন্ট বসাবা। ইনভ্যারিয়েন্ট, ইনভ্যারিয়েন্ট মানে বাংলায় কি কয়, কি ভুলে গেলাম, দাঁড়া ওই মনে পড়ছে, অভেদক। অভেদক বোঝো? ম্যাথে করো নাই অভেদক? হ্যাঁ কি জিনিসটা কি? ভাই আমি শুধু তোদের নিয়ে তো মানে তোদের কারণে তো আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখাটা মহা বড় ভুল মনে হইতেছে। অভেদক বুঝো না? বাহ সুন্দর। বাবুরে তোমাদের আল্লাহর কসম লাগে, তোমরা দয়া করে পড়াশোনা একটু করো, খালি এ প্লাস পাওয়ার জন্য না। আচ্ছা বলতো বাবা আমাকে, অভেদক কাকে বলে বুঝোস তো? বাংলায় বুঝাই, দাঁড়া। মিলন দাদা যেভাবে বলতো আর কি, ভেদাভেদ সৃষ্টি করে না। ও থাকলেও কি না থাকলেও কি, কোনো ভেদাভেদ সৃষ্টি করবে না, আগেও যা ছিল এখনো তাই আছে, বুঝছেন? এটা বলে অভেদক। আপনার গণিত বইতে কি শিখছেন আমি জানি না, বোঝো নাই বন্ধু আমার কথা? হ্যাঁ এবার বলো, আমার কাছে ছিল হচ্ছে একটা রাশি এক্স, তার সাথে আমি একটা গুণ করব, সেই গুণ করব হইতেছে এমন এক গান্ডুরে, সেই গান্ডুর নাম ধরো আই, আই মানে বুঝছো তো ইনভ্যারিয়েন্ট। এমন এক গান্ডুরে গুণ করব যে ওই আগের মানটাই রাখবে, ও কোনো ভ্যারিয়েশন ক্রিয়েট করবে না। সেটা কত? 1 আরে ভাই সে তো ওয়ান। কিরে ভাই বুঝিস নাই আমার কথা কিছু? নর্মাল কথা তো। তাহলে গুণনের অভেদক কে? গুণনের অভেদক কে বলেন তো আমাকে একটু? গুণনের অভেদক ওয়ান। এইবার ভাবো তো, তুমি যদি এটা বলতে চাও, ধরো ধরো আমি এবার যোগের অভেদক বাইর করতে চাই, যে যোগ করব আমি এক্স এর সাথে এমন কিছু একটা যোগ করবো, সে ইনভ্যারিয়েন্ট হবে এবং সে আলটিমেটলি এক্সই দিবে, আমার কোনো ভেদাভেদ করবে না নাম্বারে, সেটা কি? 0। সো ব্যাপারটা হচ্ছে যেটা, যে গুণনের অভেদক যোগের অভেদক তো আলাদা। এখন তোমার যদি আবার বলি আমি, তো আর এক টাস্কি খাওয়া নেই,
বিয়োগের অভেদক কে জানো? বিয়োগের অভেদক এই যে দেখো অবস্থাটা এটা কি? জিরো। তা তোরা কানতেছিস কেন? মানে তো কনফিডেন্টলি বলা উচিত। আচ্ছা, গুণনের অভেদক তো 1 বুঝলাম, ভাগের অভেদক কে আমার একটু বলেন তো? 1। যোগ আর বিয়োগের অভেদক হচ্ছে 0, আর গুণ আর ভাগের অভেদক হচ্ছে কি বলেন তো? 1। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আপনাদের। এটা তো আমি জানি না, অষ্টম শ্রেণীর জ্ঞান মনে হয়। এটা কেন আপনারা এখন এসে বুড়ো বয়সে শিখতেছেন, তা আবার আমার কাছে লজ্জা লজ্জা। অথচ তোমরাই আবার কেমিস্ট্রি ভিডিও শেয়ার দিয়ে বলবা ইয়ে শালা কেমিস্ট্রি টুট টুট হে। বাহ, ওয়াও, মজা, সুন্দর, কিছু না। আচ্ছা, আর তোমাদের এখন একটা মনের মধ্যে একটা প্রশ্ন জাগায় দিয়ে আমি চলে যাই এখান থেকে। দেখি তোমাদের খুব গণিতে ভিত্তি শক্ত করে দিলাম, তো খুব শক্ত করে দিলাম। হ্যাঁ, তোমরা কি একটা কথা কখনো শুনছিলে, এবং আই বিলিভ তোমরা আমার সাথে একমত হয়েছিলা সেই কথাটা। আমি কোনো একদিন বলছিলাম আর কি, যে গুণ এক প্রকার কি জানো নাকি? ভাগ এক প্রকার কি বলেন তো? বিয়োগ। আচ্ছা, বিয়োগ। আমিও মানি, আমিও তো ছোটবেলায় তোমাদের বয়সে এসব শিখছি। এখন তাই যদি হয়ে থাকে, তাহলে যোগের আর গুণের অভেদক তো একই হওয়ার কথা, ভাগের আর বিয়োগের অভেদক তো একই হওয়ার কথা। আল্লাহ হাফেজ, রাতে ভালো আরামে ঘুমায়, টাটা। আমি কিছু জানি না। এই যাই হোক, বাদ দে। এখন তোরা আমাকে বল, একটা সলিড গান্ডু আছে, সেই গান্ডুর পরিমাণ বাড়ানোতে কমানোতে, গান্ডুর গা ঘুষে দিলে, গান্ডুরে গোসল করায় দিলে, কোনো কিছুতে তার বিক্রিয়ার গতি সে নিয়ন্ত্রণ করতে পারে না। তার মানে এখানে একটা কি বসানোর কথা? গণিত বলে এখানে একটা ইনভ্যারিয়েন্ট বসানোর কথা। বুঝিস নাই কিছু? বুঝছি। এখন বলেন সেই ইনভ্যারিয়েন্টটা কে হবে? হুম। 1 ছাড়া তো আর কিছু খুঁজে পাচ্ছি না দুনিয়ায়। তাহলে বোঝেন, ক্যালকুলেশনগুলা, আইডিয়াগুলো আসলে একমুখী আসে না। বিজ্ঞানী যদি হইতে চাও জীবনে, তুমি বুঝলা যে ভাই আমি গবেষণায় বাইর করছি, গণমাত্রা যত বেশি হবে বিক্রিয়ার বেগ তত বেশি হবে। এটা ইমনের আবিষ্কার। সেটাও এসে বললো এই বলদ, বিক্রিয়া যদি গ্যাসের হয় তখন কি হবে? আর একজনে এসে গবেষণা করে বলল প্রশ্নটা ভালো ছিল, আমিও তো বুঝি নাই, গ্যাসের ক্ষেত্রে গবেষণা করে দেখলাম চাপ বাড়াইলে বাড়ে। আচ্ছা ঠিক আছে, হইল। দুই তিনজন মিলে যাইতেছে বিজ্ঞানী খেতাব নিতে, এটা সাবমিট করতে যাইতেছে। সাবমিট করার পরে তাদের পিয়ার রিভিউ থেকে আসছে তোমাদেরটা রিজেক্টেড। কেন ভাই? কঠিন তরল বিশুদ্ধ পদার্থ এদের ক্ষেত্রে বিক্রিয়ার গতি কেমনে নিয়ন্ত্রণ করবা? তখন আবার নতুন করে ভাবতে বসে, মানে ব্যাক অ্যান্ড ফোর্থ এইভাবে চিন্তা করতে হয়, তাইলে মানুষ বিজ্ঞানী হয়। এই বোঝে না বলদ চলদ। ভাবিয়া তারপরে চিন্তা করিল যে বাবা সলিডের ক্ষেত্রে তো কোনো কাহিনী ঘটে না, তাহলে সলিডের ক্ষেত্রে একটা ইনভ্যারিয়েন্ট বসাইতে হবে। সেই ইনভ্যারিয়েন্টকে, যেহেতু এদের সম্পর্কগুলো গুণ সম্পর্কের, তাহলে আমাদের এখানে 1 ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। তোমরা কি বোঝেছো বন্ধু? আশা করি বুঝছো। এখানে আরও কিছু কিন্তু আছে, পরে বলবো না, এখনও কিছু কিন্তু বাকি আছে আর কি। হোয়াট এভার। সো এখন আসো বন্ধু, সেটা হলো ওকে। সো এইখান থেকে আবার কথা বলা শুরু করা যাক। সেটা হচ্ছে তাহলে দেখো, তুমি যদি খুবই নাইভ চিন্তাভাবনা করো, নাইভ মানে বুঝো তো, খুবই নর্মাল বোকাদের মতো চিন্তাভাবনা করো, তাহলে এন বাদ দিয়ে লিখতে পারো। তোমাদের বইতে যে কাজটা করছে, এনটাকে ফালাই দিছে। মানে ওইটা কিন্তু এমন না যে বইতেই শুধু লিখছে, গুলবার্গ এবং পি ভাগের সিম্পল কথাটাও ওইটাই ছিল, জাস্ট এন টেন লাগবে না, ডিরেক্টলি অবশিষ্ট বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক হচ্ছে বিক্রিয়ার বেগ। তোরা কি বুঝছিস আমার কথা বাবা? সো এন রেখেও কথা বলা যায়, এন বাদ দিয়েও কথা বলা যায়, ডিপেন্ড করে তুমি কত কমপ্লেক্স ডেপথের কথাবার্তা বলতেছো তার উপরে আর কি। আচ্ছা, তো এখন এরপরের লাইনে বলেন তো আমাকে একটু কি লেখা যাবে? আমরা তো এই চিহ্নটা খুব অপছন্দ করি, তোমরা সবাই জানো। ওই চিহ্ন দেখলেই তোমরা ফালাই দাও, তাই না? ওটাকে ফালাই দিয়ে কি লিখবো, কি আনবো বলো? একটা কনস্টান। এই যে কনস্টান আমিও আনছি, দেখছো? আমিও কিন্তু ফিজিক ভালোবাসি, আমিও কিন্তু ফিজিক্যাল লোক, ঠিক আছে? আমাকে ফিজিক বলবা যে আরিফ ভাই খুব ভালো লোক। দেখো এখন 5ই আগস্টের পরে ভালো হয়ে গেছে। এখন ঘটনা হইতেছে, বলো বন্ধু, এই সমীকরণ যেটাকে আমরা লিখলাম, এটাকে বলা হচ্ছে ভর ক্রিয়া সূত্রের গাণিতিক রূপ। এটাই, বা এটাকেই বলা হয় বিক্রিয়ার হারের সমীকরণ। কারণ এইখান থেকে আমরা কি পাচ্ছি বলেন তো?
ওই বিক্রিয়াটার রেট কত হবে সেই ইকুয়েশনটা না এটা, তোরা বুঝিস নাই বাবা। তোর যদি সকাল 10টার সময়ের বিক্রিয়ার বেগটা দরকার হয়, যে ভাই 10টার সময় দেখেন তো কত বেগে চলতেছে, তুই 10টার সময় বসাবি এখানে যে কতখানি অবশিষ্ট আছে। দুপুর 12টার সময় কত বেগে চলে দেখেন তো ভাই, 12টার সময় কতখানি কাছে বসাই দিবা, তাহলেই পেয়ে যাবে। আর কে হচ্ছে ওই বিক্রিয়াটার একটা বিশেষ কনস্ট্যান্ট, ওইটা ওই রিয়াকশনের জন্য ফিক্সড, বুঝেছো? এবং কোন তাপমাত্রায় ফিক্সড বুঝছো? কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায়। টেম্পারেচার শিফট করলেই শুধুমাত্র কেটা শিফট হবে, টেম্পারেচার যদি শিফট না করো তাহলে ওই কেটা ওইখানে ফিক্সই থাকবে, বোঝো না? বুঝছি। এখন এই কেটাকে কি বলে, কে এরও একটা নাম দেওয়া লাগবে। তাহলে এখন আমাদের, আমরা তো বিপদে আছি, যারে ফাইতেছি তারে নাম দিতেছি। দেখো কি কালার দিয়ে দিলে বুঝবা, আচ্ছা এই কালার দিই। কে এটাকে আমরা বলবো হইতেছে বন্ধু, এটাকে বলে হচ্ছে বিক্রিয়ার ডিলিট করলো কিটা, কেমনে জানি কপি করে, কপি ওমা হইল না কেন, কেমনে জানি কপি করে, আমি তো ভুলে গেছি। কপি কেমনে করে সাইডে ওই দেখেন তার উপরে, আল্লাহ, আমি তার উপরে 3 ডট কোথায়, মানে 3 লাইন আর কি। দূর, ওইখানে এই দেখ এই দেখ এই দেখ হইছে। আচ্ছা বিক্রিয়ার, এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বিক্রিয়ার কি ধ্রুবক জানো? আর দিব। হার ধ্রুবক। হারের সমীকরণের যে ধ্রুবক তাকে আমরা কি বলবো বলেন তো? বিক্রিয়ার হার ধ্রুবক। তোমরা বোঝো নাই বন্ধু? বুঝছি। এটা জাস্ট হারের সমীকরণ, তাহলে এটা হার ধ্রুবক। এখন আসো, আমি আরেকটু ক্লিনার লেখা টেখা লাগবে, আমি এই কথাটুকু একটু ডিলিট করে দিই, এইটুকু লাগবে না। আচ্ছা তারপরে এইটুকু একটু উপরে উঠে আর একটু জায়গা তাহলে বের করা যাবে। আচ্ছা এই গোটা রিয়াকশনটাকে আমরা আরেকটু অন্য চেহারায় লিখতে পারি। কি চেহারায় দেখো তো, রিয়াকশনটাকে না, নিচের ইকুয়েশনটাকে, এই সমীকরণটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। সেটা হচ্ছে দেখ, ডিএক্স বাই ডিটি থাকলো, এখানে চাইলে আমরা আর দিয়ে লিখতে পারি না, আর মানে রেট অফ রিয়াকশন, বুঝছিস তো না? তোদের জন্য কি অনেক কঠিন হয়ে যাচ্ছে? আমি কেন কঠিন কঠিন কথাবার্তা বলতেছি নাকি আল্লাহ জানে। না ভাইয়া সিম্পলি কথা বলতেছি। ক্লাসের উপস্থিতি তো কমে যাইতেছে, এই গেছে গা। আচ্ছা আসো, এখন ঘটনা ঘটনা হইতেছে পরের ফেজারকে ভর্তি হবে বলে মনে হচ্ছে। আচ্ছা এটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এ এর ঘনমাত্রা পাওয়ারে এন, এটা কি লেখা যায়? থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় হচ্ছে ওই পদার্থটার ঘনমাত্রা। এ মাইনাস এক্সটা আসলে কি ছিল? এ পদার্থের ঘনমাত্রা না? কোন সময়ের ঘনমাত্রা? টি সময়ের। তো সমস্যা নেই, যে কোনো সময়ের ঘনমাত্রাকে আমরা ওইটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। তোরা কি বুঝছিস বাবা? মানে এটা লেখার একটা সিস্টেম, আর কিছুই না আর কি। ওকে, সো এই আর কি গেল, শেষ। সো এইটা বলো ওইটা বলো, দুইটাই আসলে একই বিক্রিয়ার হারের সমীকরণ। তাহলে এখানে কেটা কি থাকবে বলেন তো আমাকে একটু? এখানেও কে, ওই সে হার ধ্রুবক, বুঝতে পারছিস তো? মানে এটা জাস্ট দ্যাট লুকস ক্লিনার, দ্যাট লুকস এ লিটল বিট আগলি, এই আর কি। আচ্ছা এবার বলো তাহলে, ধরো এই বিক্রিয়াটার জন্য আমরা তাহলে কিভাবে লিখতে পারি বলেন তো? বিক্রিয়াটাকে একটু সুন্দর করে সাজায় গুছায়। আর সমান কে ইনটু ওকে, সো আমি এই পাশে লিখতেছি, আর একটু কমপ্লেক্স ফর্মে লিখলে কি দাঁড়াবে আমাদের? এখানে দাঁড়াবে হচ্ছে আর ইকুয়াল টু ডিএক্স বাই ডিটির জায়গায় আমরা লিখলাম হচ্ছে আর ইকুয়াল টু, বলো কি হবে? ওই কে তো আনি নেই, আগে কে নিয়ে আসলাম। এবার এ মাইনাস এক্সটাকে আমরা কি লিখতে পারি? থার্ড ব্র্যাকেট কি বলেন তো? এ পাওয়ারে কত? n1 ইন্টু বি এর ঘনমাত্রা, মানে থার্ড ব্র্যাকেট বি পাওয়ারে কত? n2। তোমরা বোঝো নাই আমার কথা? আচ্ছা আর কি কিছু লিখছিলাম ওদিকে আমি, ওই আবিজুবি ফিজিক্স ম্যাথ। আচ্ছা এবার আসো বন্ধু, সেটা হচ্ছে এইখানে যে এনগুলো বসাচ্ছি না, এনের একটা বিশেষ পরিচয় আছে, এটা একটু শেখা লাগবে তোমাদের। এখন কোথায় যেন লিখেছিলাম, এইখানে লিখেছিলাম, এই যে এনগুলো যে লিখছি না, এনের পরিচয় আছে। এনটাকে তোমাদের লিখিনি আমি, এই যে এন যে লিখছি। সো এনটাকে একটু বলে দেই, তা নাহলে এন আবার মন খারাপ করলে সমস্যা। যদি আমার কথা তো বলিস নাই, সে এন কি? এই এনটাকে বলা হবে, এবার তোমরা কি এনের ফাংশনটা বুঝছো? মানে সবাই আগে এনের পরিচয় শেখে, আমি বুঝাইছি এনের ফাংশনটা কি আসলে, এন কেন দরকার ছিল, তারপরে ওই এনের একটা নাম দিয়ে দিব, বোঝা না? বুঝছি।
আচ্ছা আমার এবার বলো যে এন এর নামটা কি, কেউ কি জানো? শ্বেতাব চন্দ্র জানে, কিন্তু ওকে তো বলতে দেওয়া যাবে না। বল শ্বেতাব, বল কি এটার নাম? বিক্রিয়ার ক্রম। এটাকে বলে বিক্রিয়ার ক্রম। তোদের সাথে আর কোনো নাটকই করবো না, তোদের যার যা মন চায় করবি। আজকে আমি কি পরিমাণে কষ্ট পাইছি তোরা জানোস না। আচ্ছা না, কিছু না, থাক, খুব আনন্দ পাইছি। আরে ভাই, মেধার মতো জিনিয়াস, স্নেহার মতো জিনিয়াস কেমনে মেডিকেলে চলে গেল? আমি এই দুইটারে নিয়ে জীবনে যত স্বপ্ন দেখছি, আমি মনে হয় আসলে আমার কোনো স্টুডেন্টদেরকে নিয়ে আমি জীবনে এত স্বপ্ন দেখি নাই। আমার কি অভিজ্ঞতা কম? এই গান্ড দুইটারেই কেন মনে করছি যে এই শালা দুইটা যদি ঢোকে কি করতে পারবে। দোনোটা মেডিকেলে চলে গেছে, বেডি মানুষ, তাই এটা কিছু হইলো। তোদের কারণে আর কি স্বপ্ন দেখবো? নে ভাই, যার যা মন চায় বলি দে। এনের পরিচয় কি বলেন? বিক্রিয়ার, বলো বন্ধু। ক্রম, এটাকে বলে অর্ডার অফ রিয়াকশন। ঠিক আছে, তোমরা সব সুপার উত্তম 2 বছর পড়বা, বলবা যে না আমরা তো ইঞ্জিনিয়ারিংয়ে আছি, একদম বাংলাদেশ মাথায় করে নিয়ে আমেরিকা চলে যাব। পরে দেখবো আমার সাথে যোগাযোগ করো না কেন, আর আমিও তো কারো গুতা দিই না। মেডিকেল, হ্যালো, হাই। ওকে, সো বিক্রিয়ার ক্রম বলে এটাকে। এখন তাহলে আমাকে একটু বলেন তো, এটা তো সিম্পল রিয়াকশনের জন্য রিয়াকশনের অর্ডার হবে হচ্ছে এন। তাহলে বলতে এরকম কমপ্লেক্স রিয়াকশন যদি হয়, একটু কমপ্লেক্স চিন্তা করি, এই যে বহুত কমপ্লেক্স রিয়াকশন হইতে পারে। সো বলো এখানে বিক্রিয়ার ক্রম কি হবে? N1 নাকি N2, কোনটা? এখানে হবে হচ্ছে, লিখে দেই, এইখানকার বিক্রিয়ার ক্রম হবে যেটা N1 প্লাস হচ্ছে N2, ঘাতগুলোর যোগফল হবে হচ্ছে ক্রম। বুঝেছো বন্ধু? আচ্ছা, এখন ঘটনা হইতেছে, সো আমরা বিক্রিয়ার ক্রম ট্রম একসাথে 14 গোষ্ঠী শিখে ফেললাম, মেলা কিছু শিখছি, মেলা ম্যাথ ফিজিক্স শিখছি। এই যে দেখো, এখন আবার কোথায় আসছে? ভরক্রিয়া সূত্রের গাণিতিক রূপ। সিম্পলেস্ট ফর্ম নাকি খুবই কমপ্লেক্স ফর্ম, কোনটা? একেবারে সিম্পলেস্ট ফর্ম, এর চেয়ে সিম্পল হইতে পারে না। সো আগে যা আলোচনা করছি, অনেকের কাছে অনেক এলোমেলো মনে হইতে পারে। সো যাদের এলোমেলো মনে হয়েছে তাদের জন্য আমি এখন খুব দ্রুত দেখা যাব, একটু দেখো আমার কথার সাথে মেলে কিনা। তাহলে কি বলবা তুমি? টাইম যখন 0 ছিল তখন ভাই এ পদার্থের ঘনমাত্রা ছিল কত? এ মোল পার লিটার। বি এর ঘনমাত্রা ছিল হচ্ছে 0, প্রোডাক্ট তো 0, বুঝতে পারছিস কি? কিছু সময় পরে টাইম যখন তোমার টি গেল, তখন তোমার এ থেকে কিছুটা চলে যাবে, এ থেকে চলে গেল এক্স, তাহলে এখন থাকলো কত? এক্স মোল পার লিটার। এখানে হইল কত? ধরেন এক্স মোল পার লিটার, ঠিক আছে? তাহলে এই রিয়াকশনটার যে রেট কোন মোমেন্টে বের করবো? 0 মোমেন্ট নাকি এক্স মোমেন্ট, কোন টি মোমেন্ট, কোনটা? টি মোমেন্টে বেগ বের করবো। সো টি মুহূর্তের বেগ বা হার যাই বলো, সেটার পরিচয় কি আসবে? ডেফিনেটলি ডিএক্স বাই ডিটি, বুঝছিস? সেই ডিএক্স বাই ডিটিটা সমানুপাতিক হবে কার সাথে? সমানুপাতিক হবে বলেন তো? ওই মুহূর্তে বিক্রিয়কের যে অবশিষ্ট ভর ছিল তার সাথে সমানুপাতিক। তাহলে বিক্রিয়কের অবশিষ্ট ভর কত ছিল? এ মাইনাস এক্স না? এ মাইনাস এক্সের সাথে প্রপোর্শনাল। এখন তুমি চাইলে এর পাওয়ারে এন দিতে পারো, না চাইলে না দিতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। বইতে না দিয়ে লিখছে। তোমরা কি বুঝছো বন্ধু? বোঝা না? আচ্ছা, বুঝলাম। এখন ঘটনা হইতেছে, এইটাকে আমরা আবার কি লিখে দিতে পারি বলেন তো? এইটাকে আবার আরেকটু ফ্রেশ করে লিখতে পারি। সেটা হচ্ছে ডিএক্স বাই ডিটির জায়গায় লিখতে পারি কি? আর রেট অফ রিয়াকশন। সমানুপাতিকের জায়গায় তো ভাই সমানুপাতিকই থাকে। এ মাইনাস এক্স মানে কি? এ পদার্থটার ঘনমাত্রা কোন অবস্থায় টি সময় পরে, ওইটাকে আমরা কিভাবে লিখতে পারি? একটু স্মার্টলি বলেন। থার্ড ব্র্যাকেট এ। এটা জাস্ট একটা নতুন টার্ম ডিফাইন করলাম। থার্ড ব্র্যাকেট দিয়ে যারা লিখবো বুঝাবো তার ঘনমাত্রা। তোরা কি বুঝছিস বাবা? আচ্ছা, তাইলে এইখানে যেহেতু পাওয়ারে এন দিছিলা, তাহলে এখানেও কি পাওয়ার একটা এন দিয়ে দেওয়া উচিত? বোঝা না? বুঝছিস তো? আচ্ছা, এই তো সহজ জিনিস। তারপরের লাইনে কি করবা? এই ঘোড়ার ডিমটাকে কপি করে নিয়ে আসো। এই সবই আছে, ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু ওই সমানুপাতিক চিহ্নগুলোকে ফালাই দিয়ে এখানে কি লিখবো বলো? একটা করে কনস্ট্যান্ট লিখে দিবা, এই যে কে, আর এখানে একটা কনস্ট্যান্ট কে। সো তোমাকে যদি বলি যে ভাই এটা কি লিখছো তুমি, এটা তুমি লিখবা যে ওই বিক্রিয়ার হারের সমীকরণ লিখছি, অথবা ভরক্রিয়া সূত্রের গাণিতিক রূপ লিখছি ওই বিক্রিয়াটার জন্য। আবার এটা কি লিখছো? এটাও ভাই একই জিনিসই লিখছি, আলাদা কিছু লিখি নাই। বাবারে, বুঝছিস? বুঝছি। এই সহজ জিনিস। থার্ড ব্র্যাকেট আর নিচের এক কোণায় টি রাখা উচিত। কনস্ট্যান্ট টেম্পারেচারে, কোনো একটা সার্টেন টেম্পারেচারে, হ্যাঁ হ্যাঁ। ওইটা আসলে ওই বিক্রিয়কের ও টি টাইমের জন্য ওই টি লিখতে বলছিস না টেম্পারেচার, কোনটা?
টেম্পারেচার যদি লেখো, টেম্পারেচার লিখলে এই কে এর সাথে লেখা উচিত যে এইটা কোন টেম্পারেচারের কে, তোরা বুঝিস নাই, কারণ এই কেটা কিন্তু আসলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা ব্যাপার আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে চলো। এই যে এই টাইপের হইলে কি হবে আমি দেখাইছি একটু আগে, আমার কি আবার দেখাইতে হবে? আমি এবার আর একটা কাম করি, ধরো এবার একটু কমপ্লেক্সিটির দিকে যাই, আরেকটু কমপ্লেক্সিটির দিকে যাই। ধরো এ ছিল হচ্ছে অ্যাকুয়াস, মানে জাস্ট র্যান্ডম রিয়াকশন চিন্তা করতেছি, যে কোনো কিছু হইতে পারে। এটা ধরো ছিল গ্যাস, আর এ ছাতা কি কিসে ছিল বলেন, কিসে ধরে নিব? এইটা যাতেই থাকুক তাতে কি আসলে ডিপেন্ড করে, রিয়াকশনের স্পিড ডিপেন্ড করে রিয়াক্ট্যান্টের উপরে, নট প্রোডাক্টের উপরে। তোমরা বোঝো না আমার কথা? বুঝছিস তো নাকি? হ্যাঁ ভাইয়া। আসলে অনেক বিক্রিয়া আছে যেটার স্পিড আসলে প্রোডাক্টের উপরেও ডিপেন্ড করে। যাই হোক, এখন আসো পড়ি আমরা। ঘটনা হইতেছে এটা কিছু একটা আছে, আমরা জানি না, আমাদের জানার দরকার নেই, উৎপাদের উপর তো নির্ভর করে না। যাই হোক, আল্লাহ মাফ করে দাও। এখন ঘটনা হইতেছে, তো আমরা এখানে যেটা লিখবো dx/dt ইকুয়াল টু একবারে কে মেরে দিতেছি, কে ইন্টু, বলো কি লিখবো, এ এর কি ঘনমাত্রা নাকি চাপ, কোনটা কি? এ এর ঘনমাত্রার উপর নির্ভর করে, ইন্টু হচ্ছে বি এর ক্ষেত্রে কি লিখবো, প্রেশার অফ বলেন বি। বুঝেছো? আচ্ছা, যদি পাওয়ার দিতে চাও দিবা, কোনো সমস্যা নেই। পাওয়ার দিলাম n1, এটার পাওয়ার দিলাম n2, ঠিক আছে? তাহলে অর্ডার কি হবে, n1 প্লাস n2। বুঝছিস তো? আচ্ছা, এখন একটা কথা একটু শুনে রাখো, পরে যেন হজম করতে সুবিধা হয়। সেটা হচ্ছে কোন, এই কার মোবাইলে বিনবিন করে, মনোযোগ দে। ধর কোন একটা বিক্রিয়ায় যতগুলো বিক্রিয়ক জড়িত থাকে, জড়িত মানে বিক্রিয়া করে, ব্যাপারটা কখনো এরকম না যে সবগুলো বিক্রিয়কের উপরেই ওই বিক্রিয়ার গতি নির্ভর করে। কিছু কিছু বিক্রিয়ক গান্ডু মার্কা থাকতেই পারে, ওর ঘনমাত্রা বাড়াইলেও কিছু হয় না, না কমাইলেও কিছু হয় না, কমাইলেও কিছু হয় না, বাড়াইলেও কিছু হয় না, ও জাস্ট আসে, এমনি আসি আমি আর কি, কিছু মাইরো না আমাকে, তোমরা বোঝো না আমার কথা। ওর ঘনমাত্রার উপর আসলে ওইভাবে নির্ভর করে না, এরকম অনেক কিছু আছে। অর্থাৎ এই বিক্রিয়াটার রেট ইকুয়েশন এরকম হইতেই পারে dx/dt = k ইন্টু শুধুমাত্র a এর পাওয়ারে হচ্ছে a এর ঘনমাত্রার পাওয়ার হচ্ছে n1, অথবা হইতেই পারে যে pb এর পাওয়ারে n2। গেট রেডি ফর এনিথিং, মানে সো মেনি থিংস ক্যান হ্যাপেন দেয়ার। অনেক বিক্রিয়া অনেক কিছুর উপর নির্ভর করে না। বুঝিস না আমার কথা? আচ্ছা, কাইন্ড অফ নতুন টার্ম আসলো, দ্যাটস নাইস টু হিয়ার। ওকে, সো এবার আসো বন্ধু, বুয়েটে আসা একটা প্রশ্ন উত্তর করে আসি। 2017-18 সালে আসছিল, দেখি পারি কিনা আমরা। ইন্টারমিডিয়েটের অঙ্ক হইতেছে না, বুয়েটের অঙ্ক সব হইতেছে। বলো, অ্যামোনিয়া অক্সিজেনের সাথে নিম্নের সমীকরণ অনুযায়ী বিক্রিয়া করে। মাশাআল্লাহ, ভালো লাগছে। হ্যাঁ, কি 4-5-4-6 বিক্রিয়া, রাইট। কোন মুহূর্তে অ্যামোনিয়া এত মোল পার লিটার হারে বিক্রিয়া করলে, বলো তো এটা কি? 0.2 মোল পার লিটার হারে বিক্রিয়া করলে এই 0.2টা কি বলতে পারবা? পার মোলে যা আমাকে টাইপিংয়ে ভুল হয়েছে, বাদ দে, এটা ব্যাপার না। হ্যাঁ, এটা কি বলো তো জিল, কি বললো এটা? এটা হচ্ছে রিয়াকশনের রেট। তোরে যদি আমি বলি কোনো এক সময় ইমন হন করে ঘন্টায় 5 কিলোমিটার রে হেঁটে গেল, ঘন্টায় 5 কিলোমিটার এ হেঁটে গেল, তুই তো মনে করবে এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য না তো, ও তো বেগ। তোরা বুঝিস না আমার কথা? তো এখানে কি বলছে, কোনো মুহূর্তে অ্যামোনিয়া 0.2 মোল হারে, মোল পার লিটার লেখা ছিল সম্ভবত এই জায়গায়, বাদ দে, আমি টাইপিংয়ে ভুলেছি, একটু শ্বেতাবচন্দ্র মনে করে দিও। মোল, এই বাবারে কার মোবাইলে কেন বিন করে শব্দ হবে? ক্লাস করতে বসলে ফোনটা তোমার সামনেই আছে, জাস্ট ওটাকে সাইলেন্ট মোডে দিয়ে কাজ করবা, ক্লাস করবা, কারণ তুমি তো কল আসলে তো দেখতেই পারবা চোখে। আচ্ছা, এত হারে বিক্রিয়া করলে বিক্রিয়াটির হার সমীকরণটি লেখো, মানে হারের সমীকরণ লেখো এবং পানি উৎপাদনের হার নির্ণয় করো। তোমরা আসলে বোঝো নাই, অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করে, এইটা আসলে অ্যামোনিয়ার বিক্রিয়া অংশগ্রহণের হার। আচ্ছা, বুঝিস নাই এই বিক্রিয়াটার, আমাকে একটু বলতো রেট ইকুয়েশনটা কি আসবে? আর ইকুয়াল টু অ্যামোনিয়ার সাপেক্ষে যদি লিখি, তাহলে গতদিন শিখছিলাম 1/4, সামনে একটা মাইনাস, ডেল্টা থার্ড ব্র্যাকেট NH3, মনে পড়ে আপনাদের? বাই থার্ড ডেল্টা টি ইকুয়াল টু, অক্সিজেনের ক্ষেত্রে কত লিখবো? 1/5 মাইনাস থাকবে সামনে, ডেল্টা থার্ড ব্র্যাকেট O2 বাই কত, ডেল্টা টি ইকুয়াল টু 1/4 ডেল্টা থার্ড ব্র্যাকেট NO
বাই কত বলেন, ডেল্টা টি ইকুয়াল টু পানির কত হবে 1/6 ডেল্টা থার্ড ব্র্যাকেট কত H2O বাই হচ্ছে ডেল্টা টি। কিছু বোঝো নাই? এই তো নাকি? এইখানে এই যে যে মানটা দিছে, এই মানটা কোনটুকু জানো? এইটুকুর মান দিছে। বিক্রিয়া অ্যামোনিয়া অংশগ্রহণের হার, ওই অ্যামোনিয়া অংশগ্রহণের যে হার ওইটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাইলেই কি পাই বলেন তো? ওই বিক্রিয়ার হার মানে বিক্রিয়ার বেগ। তোরা বুঝিস নাই মনে হয় আমার কথা? তাহলে আমরা যেটা লিখব প্রশ্ন মতে, গতদিনও তো এই অঙ্কটাই করাইছিলাম, শুধু এক্সট্রা একটা পার্ট আছে। প্রশ্ন মতে ডেল্টা থার্ড ব্র্যাকেট NH3 বাই হচ্ছে ডেল্টা টি দ্যাট ইজ ইকুয়ালস কত বলেন তো আমাকে একটু? 0.2 মোল পার লিটার পার হারে, মানে ওই সেকেন্ড কিছু একটা হবে জানি না আমরা, পার সময়। আচ্ছা, তাহলে এবার বলতেছে এত হারে বিক্রিয়া করলে বিক্রিয়াটির হারের সমীকরণটি লেখো। এই যে ভাই বিক্রিয়ার হারের সমীকরণ লিখছি, বোঝো নাই ব্যাপারটা? এবং পানি উৎপাদনের হার নির্ণয় করো। বলো পানি উৎপাদনের হার কি হবে? আমরা কি জানি? আমরা এইটা ইকুয়াল টু, আমরা কি বলতে পারি এই জিনিসটা? পারি না? পারি। আচ্ছা, এখন ঘটনা হইতেছে তাহলে আমার কি লাগবে? পানি উৎপাদনের হার। পানি উৎপাদনের হার মানে কতটুকু লাগবে কত আমার একটু বাবা? এইটুকু লাগবে না? তাহলে ওইটুকুর মান আমি বাইর করতে গেলে, এইটুকুর মান আমি বাইর করতে গেলে আমাকে একটু বলেন তো কি করা লাগবে? আবার মোবাইলটা কাঁপে কেন ইমন, কেন? আমি এবার কি করব? এইটুকুর মান কত ছিল, এই বস্তুটুকুর মান কত ছিল আমার কাছে জানা ছিল না, 0.2। তাহলে 0.2 ইন্টু কত লিখবো? 6 ডিভাইডেড বাই কত? 4। দ্যাটস ইট। তোরা কি বুঝছিস বাবা? আচ্ছা, কার জানি মোবাইলটা কাঁপতেছে। হ্যাঁ, জিলের। ওকে, যাই হোক, এইটা করলে যা আসবে তাই। বাবারে বুঝছিস আমার কথা? বুয়েটে 2017-18 প্রশ্ন। এ কি বিক্রিয়ার ক্রম তো বুঝাই ফেলছি, বুঝাই নাই? বিক্রিয়ার ক্রম বুঝাই নাই? হায় হায়, কয় কি কিরে ভাই? উফ, যন্ত্রণা। আচ্ছা, বিক্রিয়ার অর্ধায়ু বোঝা লাগবে। অর্ধায়ু আগামী দিন বুঝবো, আজকে আর বুঝবো না। এখন আসো, আচ্ছা বিক্রিয়ার ক্রমের একটা ডিফারেন্ট চেহারা বুঝাই। মানে ক্রমের একটা পার্সপেক্টিভ আমি তোমাদেরকে বলছি, এখন আর একটা পার্সপেক্টিভ একটু বলবো আর কি। আমি জানি না কে কোনটা অ্যাকসেপ্ট করবে, রিসিভ করতে পারবে, ডিপেন্ডস। সো আমি আমারটা বলে দিই আর কি। সেটা হচ্ছে, দেখ একটা বিক্রিয়া চিন্তা কর, এ বিক্রিয়া করে কোনো একটা প্রোডাক্ট তৈরি করে হোয়াটএভার। এখন আর একটা বিক্রিয়া চিন্তা করেন, সি বিক্রিয়া করে ডিতে পরিণত হয়। তোমরা কি দেখতে পাচ্ছ রিয়াকশনগুলোর ধরন একই রকমের? বোঝো নাই আমার কথা? মানে ইফ ইউ থিঙ্ক সিম্পলিসিটি, বিক্রিয়া দুইটার কমপ্লেক্সিটির লেভেল একই, ঠিক আছে তো নাকি? এখন ধর এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা dx/dtর যে ইকুয়েশনটা, অর্থাৎ রিয়াকশনের রেটের যে ইকুয়েশন, সেটা পাইলাম k ইন্টু a এর ঘনমাত্রা পাওয়ারে কত থাকার কথা? n, তাই না? তাহলে এর ক্ষেত্রে কি থাকার কথা আমাদের বলো তো? সি এর ঘনমাত্রা, ঠিক আছে? কারণ এটার বিক্রিয়া করছে সি। এখন বোঝ ভাই, কোথায় যেন এটা গ্যাঞ্জাম আছে, কেমনে বুঝাবো? ধরে নেওয়া গেল। আচ্ছা, তার আগে আমাকে একটু বলো তো, এই যে রিয়াকশনের অর্ডার এন এর ভ্যালু, এটা কিভাবে বাইর করে আসলে, এটা কি জানো? এটা নিয়ে তো তোমাদের বইতেও কোনো কথাবার্তা বলে নাই, আমিও কেমনে বলবো। এই এন এর ভ্যালুগুলো বাইর করে আসলে প্র্যাকটিক্যালি রিয়াকশন করে করে দেখে যে এন এর পাওয়ারে কত দিলে, ওই যে দেখ ব্যাপারটা বোঝ। তোদেরকে যে উদাহরণটা বুঝাইছিলাম যে a-x এর ভ্যালু হচ্ছে 2 কেজি ভাত। 2 কেজি ভাত থাকলে তোর পেটে যে গতিতে শক্তি উৎপাদন হয়, 2 কেজি যদি আঙ্গুরের রস থাকতো তখন কি ওই একই স্পিডে উৎপাদন হইতো নাকি বেশি স্পিডে উৎপন্ন হইতো? বেশি স্পিডে। সো এই স্পিডটা আসলে বাস্তবে মাপা যায়, কোনো একটা রিয়াকশনের স্পিড লিটারালি বাস্তবে মাপা যায়। কেমনে? ধর তোকে আমি উদাহরণ দেই,
কথার কথা কোনো একটা অধক্ষেপণওয়ালা বিক্রিয়া চিন্তা কর, যে কোনো একটা বিক্রিয়া ঘটলে প্রোডাক্টের যে পাওয়া যায় ওইটা অধক্ষেপ পড়ে। তাহলে তুই তো দেখতে পারতেছিস যে প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময় কি পরিমাণে অধক্ষেপ তৈরি হচ্ছে। ওখান থেকে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না যে রিয়াকশনের রেট কত। কি ভাই পারবো। আবার ধর কোনো একটা বিক্রিয়ক আছে, সে হচ্ছে তোর গ্যাসীয়, তো গ্যাসটা যদি বিক্রিয়া করতে থাকে তাহলে গ্যাসের যে বেলুনটা থাকবে, ধর বেলুন আকারে আছে আয়তন, ফুস করে ওর আয়তন কী হবে, কমতে থাকবে। তো তুই তো দেখতে পাচ্ছিস যে ভলিউম কী হারে শ্রিঙ্ক করতেছে। তো ভলিউম সমানুপাতিক কী শিখছিলাম আমরা, মনে আছে আপনাদের? অ্যাভোগাড্রোর সূত্র এন। তো প্রতি একক সময় যদি 3 লিটার করে আয়তন শ্রিঙ্ক করে, তার মানে 3-এর সমানুপাতিক কোনো একটা নাম্বার, মোল নাম্বার ডিক্রিজ করতেছে। বোঝো নাই? আর মোল সংখ্যার সাথে তো সমানুপাতিক হচ্ছে মোলারিটি বা আংশিক চাপ। চাপও দেখো মোল সংখ্যার সাথে ডাইরেক্টলি সমানুপাতিক, পরিবেশ রসায়ন মনে পড়ে কিনা, পি প্রপোর্শনাল ডাইরেক্টলি এন। আবার মোলারিটিও কিন্তু এনের সাথে সমানুপাতিক। সো আলটিমেটলি ভলিউম ডিক্রিজ, ভলিউম কী পরিমাণে কমে যাচ্ছে এটা বাইর করতে পারার মানেই তুমি বুঝছো যে প্রেশার কী পরিমাণে কমে যাচ্ছে আর কি। বোঝা না? বুঝছি ভাই। আচ্ছা, সো মোট কথা হচ্ছে বাস্তবে আসলে রিয়াকশনের রেটটা হিসাব করা যায়, একেবারে আমরা হাতে ধরে বাইর করতে পারি, এগুলো কোনো ব্যাপার না। সো বাস্তবে যেটা করে, এই dx/dtটা বাইর করে দুইটা ডিফারেন্ট ঘনমাত্রার জন্য। যে দেখি আজকে এই বিক্রিয়াটা করব 0.2 m ঘনমাত্রা নিয়ে, বুঝছিস? যে তাপমাত্রায় করছি কালকে আবার ওই বিক্রিয়া করব 0.4 m ঘনমাত্রা নিয়ে। তাহলে দেখো তো দুইটা ইকুয়েশন পাওয়া যাবে না? যে জায়গার কে সেম, কারণ টেম্পারেচার সেম ছিল, বুঝছিস? তখন বাম পাশের রাশি দুইটাকে আমরা জানি নাকি জানি না? dx/dtর মান কি জানি নাকি জানি না? আরে পাগল, ওটা চোখে দেখা যায়, একেবারে মাপা যায় যে এত মোল পার লিটার পার সেকেন্ড রিয়াক্ট করতেছে, বুঝছিস কি? আচ্ছা বল তো, তুই একটা সমীকরণ বানাইছিস v = u + gt, নিউটন এটা বানাইছে, বানানোর পরেও কি কোনোদিন তোর মনে হয় না বাস্তবে চেক করে দেখছে মেলে কিনা? চেক করতে গেলে এই v এর ভ্যালুটা কি ওর বাস্তবে হিসাব করা লাগছে না, কত বেগে মাটিতে আঘাত করলো? তো ওইটা যদি বাস্তবে করা না যাইতো তো কি আবল তাবল বানাইতেছে এই জায়গায়, বুঝছিস কি রে বাবা? সো ঘটনা হচ্ছে, বোঝো ব্যাপারটা। ধরো কোনো একটা সার্টেন রিয়াকশন কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় তুমি করছো, করে কোনো একটা রেট পাইছো, সেই রেটটাকে নাম দিলাম R1 = K ইন্টু তার ঘনমাত্রা তখন ছিল হচ্ছে 0.2 মোল পার লিটার, ঠিক আছে? এর পাওয়ারে আছে হচ্ছে n। এখন এই রেটের মানটা তুমি কি বাস্তবে দেখতে পারছো, মাপতে পারছো সংখ্যায়, নাকি পারো নাই? বলো। বুঝছি ভাই। পারছি তো। ধরো এটা হচ্ছে 5 মোল পার লিটার পার সেকেন্ড। এই সমীকরণটা, এই বিক্রিয়াটা আরেকবার করবো ঘনমাত্রাটা জাস্ট চেঞ্জ করে, তখন পাইলাম ধর যে 15 = K ইন্টু, ধরো আন্দাজে কিছু একটা বসাচ্ছি আর কি, 0.3 m ঘনমাত্রা দিছিলাম, তখন পাইছিলাম এখানে 15, এখানে n। এই সমীকরণ দুইটাকে একই বিক্রিয়ার জন্য দুইবার পাওয়া সমীকরণ না এই দুইটা? একই তাপমাত্রায় আমি যদি সিম্পলি ভাগ করে দিই, তুই বুঝতেছস কে কে কাটাকাটি যাবে, n এর মান এখানে বের করার কোনো ব্যাপারই না। রিয়াকশনের অর্ডার, বিক্রিয়ার ক্রম, এর ক্ষেত্রে একটা বিশেষ কথা মাথার মধ্যে গেঁথে রাখো, এটা পরীক্ষা আমাদের সময় মারাত্মক রকমের আসতো, যে নিচের কোন রাশিটি পরীক্ষালব্ধ, এক্সপেরিমেন্ট করে বাইর করতে হয়। সেটা কি শুনবা? এই যে বিক্রিয়ার ক্রম ব্যাপারটা আছে না, এই বিক্রিয়ার ক্রম ব্যাপারটা হইতেছে বিক্রিয়কের ধর্মকে নির্দেশ করে না এটা? ওটা আমার ভাষায়, ওটা বইতে লেখা থাকে না, ওটা আমার আন্ডারস্ট্যান্ডিং, যে রিয়াক্ট্যান্টের ক্যাটেগরি বুঝায়, বাট আলটিমেটলি বের করতে হয় কেমনে, পরীক্ষা করে বের করতে হবে, এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে ওই বিক্রিয়ার n এর ভ্যালু কত। এবং তোরা একটু আমাকে বল, কোনো একটা রিয়াকশনের n এর ভ্যালুটা, অর্ডার, এটা কি সবসময় হোল নাম্বার হবে নাকি ফ্র্যাকশনও হইতে পারে, বলেন তো? এটা যে কোনো সময় ফ্র্যাকশন হইতেই পারে, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। তুমি একটু বোঝো, তোমাদেরকে একটা বিক্রিয়া বুঝাইছিলাম আমি। ধরো সোডিয়াম হাইড্রো, ওরে বাবা এত মোড়া কেন, সরি। ধরো তোমাদেরকে কোনো একটা বিক্রিয়া বুঝাইছিলাম আমি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, তোমাদের কি মনে পড়ে? 0.2 মোলার ঘনমাত্রা দিয়ে করছিলা। এখন এই সেম বিক্রিয়াটাই তুমি এবার কাকে দিয়ে করতেছো? সালফিউরাস অ্যাসিড দিয়ে, মনে আছে? একই ঘনমাত্রায় নিলা। তোমাদের কি মনে হয় না বিক্রিয়ার গতি আসলে খুব সামান্য একটু ফারাক আসবে?
ওই যে হালকা একটু চেঞ্জ হলে ইকুয়েশন কিন্তু দুইটার একই, দুইটা বিক্রিয়ারই রেট ইকুয়েশন একেবারে একই, দুইটারই ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালু সামান্য কিছু একটা পার্থক্য হইলো, কিছু একটা গাণিতিক পার্থক্য হইলো, ইন্টু এইখানে বসানো লাগতেছে তোর সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, যেটার মানটা কত 0.2, ঠিক কিনা, পাওয়ার একটা এন। আর ওই বিক্রিয়ার ক্ষেত্রে এই ডিএক্স বাই ডিটি এর আগে মান যদি তুই পাইছিস ধর 5, কথার কথা, ওই বলদের ক্ষেত্রে ওর ক্ষেত্রে হয়তো বা 4.8 কিছু একটা পাইলাম, এরকম না মানগুলো সামান্য সামান্য বদলে যায়। তো ওই এনের মানও কিন্তু আমরা বুঝতেছো হালকা হালকা বদলাবে, এনের মান ফ্র্যাকশন হইতেই পারে, এটা কোনো ব্যাপারই না। সো এর ক্ষেত্রে তাহলে আমরা আর একটাই ব্যাপার খেয়াল রাখবো। প্রথম কথা হচ্ছে বিক্রিয়ার ক্রম একটা কি বলছি বলেন, পরীক্ষালব্ধ রাশি। এই দ্বিতীয় কথা বলবো যেটা, দাঁড়াও, এটা হচ্ছে ভগ্নাংশ হতে পারে নাকি পারে না? হতে পারে। আচ্ছা বলেন তো শূন্য হইতে পারে কিনা? শূন্য হলে তো এটা মান অনেক হবে। কি আসবে? ঘাত শূন্য হলে এটা মান অন হবে। হ্যাঁ 1 আসলে আসবে, এটা শূন্য হইতে পারে। আচ্ছা যখন শূন্য হতে পারে তখন ব্যাপারটা বোঝা, একটা স্পেশাল টাইপের রিয়াকশন আমরা পাই, একটা বেয়াদব টাইপের বিক্রিয়া পাই, সেটা ব্যাপারটা বোঝ। ধর একটা বিক্রিয়া হচ্ছে এরকম, এখানে দেখাই, ধরো বিক্রিয়াটা এরকম, এ বিক্রিয়া করে কোনো একটা প্রোডাক্ট তৈরি করে, হইল? আমার মনে হয় বিগত অনেক বছর যে পড়ানো হয় না এই টপিকটা, সিলেবাস থেকে বাদ দিছে, এটার ইফেক্টটা জেনেটিক্যালি তোদের উপরে পড়ে গেছে। কেউ মনে হচ্ছে কিছু বুঝোস না, মানে নর্মাল মজার ব্যাপার তো। আচ্ছা আসলে বুঝতেছি ভাইয়া, হ্যাঁ 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 বুঝতেছি ভাইয়া। আচ্ছা ঘটনা হইতেছে, মনোযোগ দিয়ে শোনো। এ বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করছে, এখন এই বিক্রিয়াটা যদি এমন হয়, আচ্ছা আমি এটা বোঝানোর আগে না ওইটা বুঝাই আসি, এটা বুঝাইলে বুঝবি। এই যে ধরে নিলাম এই বিক্রিয়াটার অর্ডার পাওয়া গেছে 1, ধরো এটা একটা, তাহলে আমরা কি বলি বলো তো, ফার্স্ট অর্ডার রিয়াকশন, বুঝেছো? এটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার রিয়াকশন। আর এটার আমরা কি বলবো বলেন তো, ধরেন এটার অর্ডার পাওয়া গেছে 2, তাহলে এটাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার রিয়াকশন, হইল? এগুলোর বলে রিয়াকশন অর্ডার। এখন ঘটনা হইতেছে বলতো, তাহলে এখানে এন এর মানটা আমাদের কত থাকবে 1, আর এখানে এন এর মানটা থাকবে হচ্ছে 2। ওকে, এখন তোরা কি একটা জিনিস বুঝোস, অর্ডার কারে বলে আসলে? আগে তো একভাবে বুঝাইছি, এখন আর একভাবে বুঝাই দেখ, মানে অন্য একটা পার্সপেক্টিভ দিচ্ছি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি রিয়াকশন অর্ডার। ফোর্সে তুই ডিফারেন্সিয়েশন করারে কি শিখছিস? ফিজিক্সের ভাইয়ারা তোরে শিখাইছে যে ডিফারেন্সিয়েশন একটা গাণিতিক অপারেটর, এটা কি শিখাইছে নাকি শিখায় নাই? এটা যদি না শেখায় জীবন অনেক কিছু মিস করে ফেলবো। মানে ধরো জীবনের প্রথম ডিফারেন্সিয়েশনটা শেখা উচিত আমার মতে, শেখা উচিত এটা কিচ্ছু না, জাস্ট রুট লগ এগুলোর মতো একটা গাণিতিক অপারেটর, কিচ্ছু না, ব্যাপার না। এটা দিয়ে তুমি প্রথমে করতে করতে শিখে যাবা, তারপরে তোমার একদিন বলবে বলো এটা তো গ্রাফের একটা জিনিস বোঝায়, বোঝো নাই? তখন তোমার একটা চোখ খুলবে, তারপর আর একদিন বলবে বলো এই ডিফারেন্সিয়েশন করলে এটা ওই বিন্দুর ঢাল বোঝায়, তখন তোমার আর একবার চোখ খুলবে, বোঝো নাই? তারপরে তোমার দেখাবে এটা দিয়ে তো গুরুমান লঘুমান বাইর করা যায় স্লোপের আইডিয়া থেকে। স্টেপ বাই স্টেপ তোমার নলেজ আপগ্রেড করা উচিত। একবারে তোমার প্রথম দিন যদি সব দেখা দেয় তাহলে আসলে মজা হইলো না। মানে একটা জিনিসের অনেক পার্সপেক্টিভ থাকে, সবগুলো দেখতে শেখা উচিত। ক্রোমের একটা সার্টেন পার্সপেক্টিভ দেখে আসছে, এখন পুরো ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ দেখবা। এটা পুরো আমি পার্সোনালি ফিল করি আর কি, মানে জিনিসটা আমার মতো করে বলতেছি, মানে এটা কোনো বই থেকে শেখা না। খুব মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে এই বিক্রিয়ার গতি, সেটা কি এ পদার্থটার ঘনমাত্রার উপর নির্ভর করে কি করে না বলো তো? করে, না করলে তো এত কথা বলতামই না, এত কথা কি, তাই না? এখন এর ঘনমাত্রার উপর নির্ভর করে তো বুঝলাম, কথা হচ্ছে কত বেশি নির্ভর করে। হাউ মাচ ডিপেন্ডেন্ট দ্যাট রেট অফ রিয়াকশন ইজ অন দ্যাট কনসেন্ট্রেশন অফ দ্যাট রিয়াক্ট্যান্ট, দ্যাটস হোয়াট ইজ কল্ড দ্য অর্ডার অফ দ্যাট রিয়াকশন। কিছু বোঝো নাই? ওই বিক্রিয়ার হার আসলে তার বিক্রিয়কের ঘনমাত্রার উপরে কত বেশি নির্ভর করে, সেই জিনিসটাকে আমরা বলি ওই বিক্রিয়ার ক্রম। আচ্ছা ধর তোরা এই টাইপের পোলাপাইন তোদের মধ্যেও তো আছিস, সব জায়গাতে থাকে। কিছু কিছু স্টুডেন্ট আছে তার লার্নিং কত ভালো হবে এটা আসলে কোন টিচারকে দিয়ে শেখানো হচ্ছে এইটার উপর অনেক বেশি নির্ভর করে, বোঝো নাই? অনেক স্টুডেন্ট আছে
ভাই তুই দে, তুই কারে দিবি দে ভাই, আমি শিখে নিব না। অনেক বেশি সেলফ রিলায়েন্ট, দে ডোন্ট ডিপেন্ড আপন দ্য টিচার্স। এই যে তোমরা অনেকে বলো না আমাকে ইনবক্সে, আপনি অমুক জায়গা থেকে চলে আসছেন, আপনার পড়ানো ছাড়া আমি কিছু বুঝি না, এটা শুনলে আমি মনে মনে একটা গালি দিই, তুই কি গান্ডু, তুই তো ছাত্র ভালো না। মানে বোঝ, আসলেই যে ভালো ছাত্র তার কাছে আসলে শিক্ষক খুবই কম ম্যাটার করে। যারা বই নিয়ে খুব কান্নাকাটি করে, কোন বই কিনবো, হাগারি, নাগ, সঙ্গীত কুমার গুহ, আরিফক, ভালো ছাত্র না। ভালো ছাত্র হলে বইয়ের জন্য তো কান্নাকাটি করতো না, আর ভাই দে না, তুই এটা বই দে, আমি বুঝে নিব না, না বুঝলে আর একটা পড়বো না। এই বইয়ের জন্য কোনো মারামারি নেই। তোমরা কি বুঝছো আমার কথা, আমি কি বুঝাইছি? কিছু কিছু বিক্রিয়া আছে, যে বিক্রিয়াগুলো তার বিক্রিয়কের ঘনমাত্রার উপরে মারাত্মক রকম নির্ভরশীল। আমাকে বলেন কোন বিক্রিয়ার হার তার বিক্রিয়কের উপরে মারাত্মক নির্ভরশীল, প্রথম ক্রম নাকি দ্বিতীয় ক্রম? দ্বিতীয় ক্রম। কেন বোঝো নাই? দেখো, পাওয়ার যত বেশি হবে ধরো তুমি এই প্রথম ক্রম বিক্রিয়াটার যে বিক্রিয়ক তার যে ঘনমাত্রা, এই ঘনমাত্রাটা তুমি প্রথমে যা বসাইছিলা, যা ইচ্ছা বসাইছিলে, এটা ধরো 1 মোলার বসাইছো, এইটাও বসাইছো হচ্ছে 1 মোলার, কোন একটা বেগ পাইছো, রেকর্ড করে রাখো যে ভাই প্রথম ক্রম বিক্রিয়া 1 মোলার ঘনমাত্রায় এত গতিতে ঘটছে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া 1 মোলার ঘনমাত্রা এত গতিতে ঘটছে, পাইলাম, ঠিক আছে? এবার বোঝ, তুই এটার ঘনমাত্রাটা শিফট করে নিয়ে আয় 2 মোলারে। আমারে বলতো এই বিক্রিয়ার যে গতি, প্রথমবার যেটা পাইছি R1 আর পরের বার যেটা পাইলাম R2, তোরা বুঝতেছিস তো বাবা? এই R1 আর R2 রিলেশনটা কি হবে আমাকে একটু বলতো। কেউ তো বলে না। R2 শুড বি ডিরেক্টলি প্রপোর্শনাল। টুয়াইস R1 হবে না? কেন? আরে ভাই এটা যত গুণ বাড়াবি এটা তো তত গুণ বাড়বে, তুই তো টেম্পারেচার শিফট করছ না, কেটে কিছু চেঞ্জ হয় নাই। এবার বলতো তুই এইটার ঘনমাত্রা ওই একই কাহিনী যদি এখানে করতিস, এইখানে যদি একই কাহিনী করতিস, তুই 1 মোলার থেকে ঘনমাত্রা কোথায় নিয়ে আসছি আমরা বলেন 2 মোলারে, তাহলে প্রথমে রেট ছিল R1, পরে রেট ছিল R2। এই বিক্রিয়ার R1 আর R2 এর রিলেশন কি হবে জানো? R2 ইকুয়াল টু কত? 4 ইন্টু কত বলেন তো? R1। তোমরা মনে হয় বোঝো নাই ব্যাপারটা কি। রিয়াকশনের অর্ডারের নতুন একটা পার্সপেক্টিভ শিখলাম, যে দিস রিয়াকশন ইজ টু মাচ ডাম্ব, টু মাচ ডিপেন্ডিং আপন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট। বিক্রিয়কের ঘনমাত্রা একটু চেঞ্জ করলে, মানে আমারে বলো তো কোন বিক্রিয়াটা বেশি বিক্রিয়ক সেন্সিটিভ? বিক্রিয়ক সেন্সিটিভ বুঝো তো, বিক্রিয়কের একটু পান থেকে চুল, যে রিয়াকশনের অর্ডার যত বেশি ওই বিক্রিয়া তত বেশি বিক্রিয়ক সেন্সিটিভ। বিক্রিয়ক সেন্সিটিভ বুঝোস তো, মানে বিক্রিয়ককে একটু বদলাইলে ওরে বাবারে বিক্রিয়ার গতিতে একটা বড় সড়ো পরিবর্তন চলে আসছে। তুই এটার ঘনমাত্রা যদি 3 গুণ করিস, ধর এখানে তো দ্বিগুণ করছিলাম, আমি যদি 3 গুণ করি, 3 মোলার করি ঘনমাত্রা, এখানে বুঝছিস তো ব্যাপারটা আমি কি বুঝাইছি নাকি? এইটার ঘনমাত্রা আমি যদি 3 গুণ করি, কি হইতেছে, এই যে 9 গুণ। এখানে যদি 3 মোলার করি, তাহলে এখানে রেট পাইলাম ধরলেন R3। বলেন তো আমাকে R3 এর সাথে R1 এর রিলেশনটা কি? R3 ইকুয়াল টু 9 ইন্টু কত? R1। ওরে সর্বনাশ, 9 গুণ বেড়ে গেছে, 9 গুণ 8 গুণ বাড়ছে, মানে 9 গুণ হয়ে গেছে। তোরা কি বুঝছিস আমার কথা? আর এই ক্ষেত্রে যদি তুমি R3 কোনোদিন করো, কইরে কোনো ব্যাপারই না, হইতেই পারে, সমস্যা কি? কত গুণ হবে? কত আমার একটু বিক্রিয়ার বেগ 3 গুণ হবে। 3 মোলার করছি, এখানে রেট পাবো R3, তাহলে এখানে তোমার R3 আসবে হচ্ছে থ্রাইস R1। এ তো হইতেই পারে, এটা অবাক হওয়ার কি আছে? সো কথাটা মনে রাখো, যে রিয়াকশনের অর্ডার যত বেশি, ওই রিয়াকশন তত বেশি রিয়াক্ট্যান্টের উপর ডিপেন্ড করে, ওই রিয়াকশনের স্পিড তত বেশি রিয়াক্ট্যান্টের উপর ডিপেন্ড করে। অল্প একটু ঘনমাত্রা বাড়াও, ওরে বাবা মেলা চেঞ্জ হয়ে গেছে। তোদের মধ্যে অনেকে আসিস না অ্যালার্জিক টু ডাস্ট, মানে কি বলে, ডাস্ট অ্যালার্জি বলে, ধুলাবালির মধ্যে গেলে খালি হাঁচি দেয় আর হাঁচি দেয়। আচ্ছা, কেউ কেউ আছে দেখো তুমি, সে দুইজনই ডাস্ট অ্যালার্জিক, একজনের ক্ষেত্রে ঘনমাত্রা, ডাস্টের ঘনমাত্রা দ্বিগুণ করে দিবা, আর দ্বিগুণ হাঁচি দিতেছে, আচ্ছা 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 আচ্ছা। আর একজনের ক্ষেত্রে ঘনমাত্রা দ্বিগুণ করছো, ডাস্টের ঘনমাত্রা, ওর হাসির ঘনমাত্রা সাইগুলো কিছু। তোরা বুঝিস নাই মনে হয় আমার কথা। বুঝছি। আচ্ছা এখন আসো তাইলে আমরা একটু মানে পরিসমাপ্তি টানি, অনেক কথাই তো হলো। কত কথা বলা বাকি তোমাদের সাথে, হ্যাঁ, বলে ফেলো। যদি এমন হয়
হয় যে বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ের পরেই ডিপেন্ডেন্ট, তখন কি বলবো? না না না, এটা তো কখনোই না। আমাদের বই থেকে কখনো ভুলভাল বা কোনো ইয়া বলতে কখনো উৎপাদের উপরে নির্ভর করে না। ঠিক আছে, আসো। কি বলো তুমি, আজে বাজে কথা হচ্ছে এগুলো বলে না। আহা, এইবার আমরা দেখবো হইতেছে বন্ধু জিরো অর্ডার রিয়াকশন। সো জিরো অর্ডার রিয়াকশন তাহলে কারে বলবো? তাহলে এই রিয়াকশনের যে রেট ইকুয়েশন সেটা আমাদের কি আসবে বলো তো? ডিএক্স বাই ডিটি, কেউ কিছু বোঝা না করার ডিম, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট থাকবে ইন্টু এ টু দি পাওয়ার ছাগল কোথাকার জিরো না। তার মানে বলো দেখি পরের লাইনে কি বলা যাবে? ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কত থাকবে বন্ধু? এইটাকে আমরা কি বলি জানো? আমি বলি আমার পার্সোনাল অভিব্যক্তি যেটা, এটাকে আমি বলি কি বলি শেতাব? ভুলে যায় সব, কাজের কথা মনে রাখেন। এটা হচ্ছে বেয়াদব বিক্রিয়া। আম্মু তোকে এখন প্রতি বছর একটা করে প্যান্ট একটা করে গেঞ্জি কিনে দেয় ঈদে, বোঝ। আম্মুর তোর উপর একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে যে আমার পোলাটা ক্লাসে তৃতীয় স্থান অধিকার করে, সে ক্লাসের থার্ড বয়, এরকম একটা ব্যাপার। আম্মু তোকে যেদিন ঈদে দুটো করে প্যান্ট দুটো করে গেঞ্জি কিনে দেবে, ভাত আগে 2 কেজি করে খাওয়াইতো, এখন 4 কেজি করে খাওয়ায়, দ্বিগুণ 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 দ্বিগুণ, বোঝো নাই ব্যাপারটা? আম্মুর এক্সপেকটেশন কি থাকবে? তোর পারফরমেন্সও কি হবে? ডাবল বেটার হবে, মানে আগে যা হইতো তার চেয়ে আরো ভালো হবে। কেউ বোঝে না আমার কথা। যদি কারোর ক্ষেত্রে এরকম ঘটে, যাদের ক্ষেত্রে দ্বিগুণ ভালোবাসা দিলে দ্বিগুণ আউটপুট পাওয়া যায়, দ্বিগুণ আদর করলাম দ্বিগুণ পড়াশোনা করে দিল আমাকে, তাদেরকে আমরা কোন অর্ডার রিয়াকশন বলি বলেন তো? জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার নাকি সেকেন্ড অর্ডার? ফার্স্ট অর্ডার। তারা খুবই লক্ষ্মী ছেলে ফার্স্ট অর্ডার রিয়াকশন। এই জন্য আমি, তোমরা বোঝো নাই যারা, ফার্স্ট অর্ডার রিয়াকশনকে আমি বলে থাকি, ভদ্র বিক্রিয়া। আমি বলে থাকি ইচমার্ট। ইচ কিভাবে জানি লাগে, ইচমার্ট, মার্ট কিভাবে লাগে? ইচমার্ট বই, বুঝিস আমার কথা? ইচমার্ট। এটা খুবই স্মার্ট ছেলে। তুই বই, হ্যাঁ বই, এখন তুই তারে 3 গুণ খাওয়াবি, ও তোরে 3 গুণ ইনকাম করে এনে দিবে, দ্বিগুণ দিবি দ্বিগুণ দিবে, 5 গুণ দিবি 5 গুণ দিবে, অর্ধেক দিবি অর্ধেক দিবে, কোনো সমস্যা নেই, একেবারে স্মার্ট বয়। একে আমি কি বলি জানো? একে আমি বলি অবার। অবার ইচমার্ট, অনন্ত জলিল, অবার। তোমরা কি অবার বুঝিছো? অবার ইচমার্ট বই। তুমি তাকে ধরে নিয়ে আসতে কইলে সে তোমারে বাইন্দে নিয়ে এসে দেয়। তুমি বলবা যে এই মনটা একটু ধরে নিয়ে আয় তো, বাইন্দে সাইন্দে কিলায় গুতায় মাইরিয়ে দাঁত মুখ ভাঙ্গে চুরি কয় বাই নিয়ে এসি, আপনি বলছেন ধরে নিয়ে আসতে। আরে ভাই কি বিপদ, তোরা কি বুঝছিস আমার কথা? বলো দেখি বন্ধু, জিরো অর্ডার রিয়াকশনকে কি বলবা? এরা হইতেছে বিয়াদব। কেন বলতেছি বিয়াদব তোমরা বুঝতেছ না? তুমি তারে 10 গুণ খাওয়াইলেও কোনো লাভ নাই, তুমি ঘনমাত্রা বিক্রিয়কের বাড়াইতে বাড়াইতে পাত্র ফাড়ি ফেলছো, তাতে কি আসে যায়? বিক্রিয়া তার গতিতে চলছিস, তুমি এই গতিতে যাইতেছিলা, আম্মু তোমার ফিটের উপরে এসে কয়েকটা জামা কাপড় দিয়ে গেল, জন্য তোকে নতুন জামা জুতা কিনে দিছি, তুমিও এখন ওই গতিতেই যাইতেছ। অনেক বিক্রিয়া আছে বন্ধু, তুমি কত বিক্রিয়া দেখতে চাও? বহু বিক্রিয়া আছে। আমাকে আগে বলো, বিক্রিয়ার ক্রম এটা কি মুখস্থ রাখার মতো কোনো জিনিস নাকি জিনিস না? ও তার নিজের গতিতেই ঘটে, এবং কোন বিক্রিয়ার যে ক্ষেত্রে রেট ইকুয়েশনের পাওয়ারে কত বসাইলে কাজ হয়, এটা আসলে ভাই মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই। সো এটার একটা এক্সাম্পল আমার যতদূর মনে পড়তেছে, যেহেতু বলছি যে এটা কোনো মুখস্থ রাখার জিনিস না, আর তোমরা তো জানো আমার মুখস্থর প্রতি কত বেশি অ্যালার্জি, আমার মনেই থাকে না, এসব রাখতে ইচ্ছা করে না। একটা উদাহরণ যতটুকু মনে আসছে আমি সেটা বলতেছি, ভুলও হইতে পারে। সেটা হচ্ছে সূর্যালোকে হাইড্রোজেন আর ক্লোরিনের যে বিক্রিয়া 2HCl তৈরি হয়, আমি চেক করে দেখতেছি যে এইটাই কিনা। হ্যাঁ, এইটা একটা জিরো অর্ডার রিয়াকশন। আমি একটু চেক করে দেখি তোমাদের সাথেই। H2 প্লাস, প্লাস কেমনে লেখে? প্লাস Cl2, তারপরে
এই 2HCl এটাকে কিভাবে দিব? আচ্ছা এই তো বিক্রিয়া চলে গেল। 2HCl রিঅ্যাকশন কি লিখবো বলো তো? অর্ডার। ইয়ে কিছু বোঝা নাই বন্ধু। মানে হচ্ছে তুমি হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়াও, তুমি ছায়ে আসো। আম্মু কথা বললো না, এখানে দেখো এখন বিক্রিয়ার বেগ বাড়ছে। আসো বসো, এখানে বসো আমার পাশে। বিক্রিয়ার বেগ তো বাড়লো না, আম্মু তোমার দিকে এরকম করে ছায় রয়েছে। দাঁড়াও দাঁড়াও, তুমি একটু ক্লোরিন ঢাললে। আব্বু আসে বসো, পাশে বসো, দেখো বিক্রিয়ার বেগ বেড়ে যাবে। ওমা কিছু তো হয় না, কাহিনি কি? তোমরা বোঝো নাই বন্ধু ব্যাপারটা। এই বিক্রিয়া যেহেতু জিরো অর্ডার রিয়াকশন, তার মানে হচ্ছে আমাকে একটু বলো তো বন্ধু, এই বিক্রিয়াটার রেট ইকুয়েশন কি আসবে জানো? বলো তো এই বিক্রিয়াটার রেট ইকুয়েশন আর ইকুয়াল টু কি লিখবো? কে ইন্টু হাইড্রোজেনের ঘনমাত্রার পাওয়ার কত, ক্লোরিনের ঘনমাত্রার পাওয়ার কত, আমার একটু তাড়াতাড়ি বলো। 0 প্লাস 0 0 কারোর উপরে ডিপেন্ড করে না। রিয়াকশন তার একটা সার্টেন গতি আছে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে চলতে থাকে। রেট অফ দ্যাট রিয়াকশন ইজ কনস্ট্যান্ট ফ্রম দ্য বিগিনিং টিল দ্য এন্ড। ডান। তোমরা বোঝো না আমার কথা বন্ধু? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তোমরা কি বুঝছো আমি কেন এগুলোকে বলি বিয়াদব বিক্রিয়া? বিয়াদব। বুঝছি। তোমাকে যদি আমি সপ্তাহে 2 ঘন্টা করে পড়াই, আমার একটা আশা তুমি পরীক্ষা এত মার্ক পাবা। আচ্ছা পাইলা যে ভাই আমি এত মার্কের বেশি পাইতে পারি না। তোমারে আমি যেদিন সপ্তাহে 4 ঘন্টা করে পড়াই, আমার তো আশা থাকবে তুমি দ্বিগুণ রেজাল্ট করবা, দ্বিগুণ ভালো করবা নাম্বারে। যদি তুমি ফার্স্ট অর্ডার হও, যদি তুমি সেকেন্ড অর্ডার হও, তাহলে স্কোয়ার রেটে ভালো করতে থাকবা। যদি তুমি বন্ধু জিরো অর্ডার হও, তার মানে বুঝছো কিচ্ছু হবে না। তোমার আজন্ম একটি গতি আছে, জন্মের পর থেকে তুমি একটি নির্দিষ্ট গতিতে চলতেছ। মাইরে না যাচ্ছি তো, আমি তো ওই গতিতেই যাচ্ছি, ওই গতিতেই তুমি যাইতে থাকবা। তোমার তো বোঝাচ্ছ কি আমার কথা? ক্লিয়ার। মাইনাস নো, বুঝি নাই। মানে ক্রম কখনো মাইনাস হয়? বিক্রিয়ার ক্রম হওয়ার তো কথা না। আর চার্জ নাই। এনিওয়ে, সো কি যেন বলতেছিলাম, এটা এগুলো আমাদের দেশে এখন কথা কওয়া যাবে না যে রিয়াকশন অর্ডার নেগেটিভ হইতে পারে কিনা। বলতে হবে সিম্পলি যেটা, যে না, গুল্ডবার্গ এবং পিভাগের ফর্মুলা যেটা সাজেস্ট করছে যে এন এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হওয়ার কথা, বা অ্যাটলিস্ট 0 হইতে পারে। কিন্তু তারা কি বলছিল যে সক্রিয় ভরের সমানুপাতিক। সমানুপাতিক মানে এন এর ভ্যালু যদি নেগেটিভ আসে, তার মানে তো জিনিসটা আসলে ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। বিক্রিয়ক যত বাড়াবি, বিক্রিয়ার গতি তত আরও কমে যাচ্ছে, তাই না? বাট আসলে এন এর ভ্যালু নেগেটিভ হইতে পারে, এটা তোমরা দেখি মনে রাখতে পারো কিনা। হুম। আপনার হাইড্রোজেন আর ক্লোরিন আপনি যতই অ্যাড করতেছেন, এটা আপনার জিরো অর্ডার হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, বেশি অ্যাড করে থাকেন, এখন এই সার্টেইন পরিমাণ হাইড্রোজেন আর ক্লোরিন এগুলো আসলে যাচ্ছে কোন, মানে কোনো কাজেই কি লাগতেছে না? না না লাগতেছে না তা না, কিন্তু ওদের যে বিক্রিয়ার গতি ওই অনুসারেই বিক্রিয়া করতেছে। ওরে তুমি ঘনমাত্রা বাড়াইলেও লাভ নাই, কমাইলেও লাভ নাই। মানে ও আসলে ফ্রি রেডিক্যাল মেকানিজমে চলে, এগুলো দেখবা অর্গানিক পড়ার সময় আর কি। সো ওর যে গতি ওই গতিতেই যাবে। সূর্যের আলো তারা যে পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি করতেছে ওই পরিমাণেই তৈরি হবে। মানে এখানে আসলে বিক্রিয়ক টাকাটাকি করে কোনো লাভ নাই। হ্যাঁ বলো। ভাইয়া ঘনমাত্রা বাড়াইলে যে বিক্রিয়াটাই পরিবর্তন, তখন ঘনমাত্রা বাড়াইলে যদি বিক্রিয়ায় পরিবর্তন হয়ে যায়। যেমন যেমন ও এই যে অর্গানিকের ওইগুলো বলতেছো, ওই যে সালফিউরিক অ্যাসিড বেশি দিলে কম দিলে, হ্যাঁ, সেটা তো পুরো ডিফারেন্ট কথা। সেটা তো বিক্রিয়াই চেঞ্জ হয়ে গেছে। সেটা তো তুমি গাণিতিকভাবে এভাবে বের করতে পারবে না। মানে পুরা একটা সার্টেন বিক্রিয়ার জন্য একটা সার্টেন ইকুয়েশন থাকবে। বিক্রিয়ায় যদি বদলে যায় তাহলে তো ইকুয়েশনও বদলে গেছে। বুঝিস না কিছু? বুঝছি ভাই। আচ্ছা যাই হোক, আমি তোমাদের সাথে একটা টেস্ট করতে চাই, দেখি তোমাদের মন কেমন অ্যাসোসিয়েট করো পড়ায়। জাস্ট বলে দিলাম, কে জানি প্রশ্ন করছিলি, ইবনাথ নাকি, যে অর্ডার নেগেটিভ হয় কিনা, নাকি কে? মেয়েটা কে? রেজনা? রিজওয়ানা। আচ্ছা, ওই দুইটার ভয়েস একই রকম লাগে। সো দেখি মনে রাখতে পারিস কিনা। রিয়াকশন অর্ডার নেগেটিভ মানে কি বলো? বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়ার গতি কি বাড়বে না কমবে? কমবে। ঠিক আছে, হ্যাঁ, কেমনে? ঠিক আছে কি না? ঠিক অর্ডার যদি নেগেটিভ হয় তাহলে ম্যাথমেটিক্যালি কি সাজেশন পাই আমরা এখান থেকে? অর্ডার নেগেটিভ মানে রিয়াকশন স্পিড কমবে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে স্পিড কমবে। ঠিক আছে, কন্ট্রোল হ্যাঁ, ঠিক আছে। এস মনের মধ্যে সেভ করছো? সেভ করছো? করছি। ঠিক আছে, এখন শোনো, সেভ হয়েছে তো? এইবার একটা কথা কই, সেটা হচ্ছে
তোমাদের সিলেবাসে তোমাদের বইয়ের জন্য বাংলাদেশের গোটা সিলেবাসে নেগেটিভ অর্ডার বলে কিছু নাই। ইভেন এটার এক্সাম্পলও তোমরা গুগল করলেও পাবা কিনা বা কেমন কি পাবা আমি জানি না, বাট তোমাদের সাথে এই টাইপের একটা আলোচনা আমি করব, বাট আমি বলে দিব না যে এখানে অর্ডার নেগেটিভ কিনা বা এখানে কোন ঘটনা ঘটছে। আমি একটু আপনাদের কাছ থেকে বের করে দেখতে চাই যে আপনারা কি বোঝেন। বাট এরকম একটা সিচুয়েশন আমাদের সামনে আসবে খুব সম্প্রতি, যেখানে দেখবা যে ঘনমাত্রা বাড়াইলে কি জানি বিক্রিয়া গতি কমে যাইতেছে। দেখি তখন ধরতে পারো কিনা যে দ্যাট ইজ দ্য মোমেন্ট যখন রিয়েকশন অর্ডারটা আসলে নেগেটিভ। আমার কথা কি বুঝছো? ঠিক আছে ভাইয়া, বুঝছি। স্মৃতিশক্তির পরীক্ষা নিচ্ছি, দেখি। আচ্ছা যাই হোক, সো বিক্রিয়ার ক্রম নিয়ে অনেক কথা হলো, বিক্রিয়ার ক্রম নিয়ে আর কথা বলতে আচ্ছা এবার এইখান থেকে আগামী দিন পড়বো যে অর্ধায়ু কাকে বলে আর কি। আমি আরো কয়েকটা স্লাইড রাখছিলাম, অনেক কিছু ইন্টিগ্রেশন দেখাবো, এগুলো সম্ভব না আর কি আগামী দিন। সো ঠিক আছে, আজকে কত তারিখ? 19। আগামী ক্লাস 21 তারিখে হবে ইনশাল্লাহ। টাটা। ওকে, ঠিক আছে ভাইয়া। টাটা টাটা টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।